রাজার রাজ্যে সবাই প্রজা, শুনতে হবে রাজার কথা, তা না হয় তোমার কল্লা যাবে কঠিন বড় শাস্তি পাবে। এ কেমন রাজ্য বলো? কে বা খারাপ কে বা ভালো, ভালো মানুষ অন্ধকারে, খারাপ মানুষ আলোর ধারে। আমি অন্ধকার রাজ্যের রাজা, সবাই যখন দিশেহারা হয়ে যাবে তখন আমার আগমন করবে, হয়তো খুবই ভয়ঙ্কর রূপে। সেদিন হয়তো আমার হাতে তাজা রক্ত মাখা তলোয়ার থাকবে, যার দাবা নল থেকে একটা বেঈমানকেও রক্ষা দিব না। ভাবনাগুলো সব এলোমেলো, চলছে যে যার মতো। হাতের ফাঁকে গলেছে আবেগ, খেলার ছলে অবিরত। এই শহরে আবারও হবে প্রেম প্রেম খেলা। মুখোশগুলো প্রস্তুত, নামবে রাত্রিবেলায়। কেউ ডোবে কেউ বা পার পায় স্মৃতির ভেলায়। আমারও লড়াই, অস্তিত্বের স্বপ্ন চোখে, জয়ের খেলায়। কালো দুনিয়ার অন্ধকারে ঘেরা মানুষটাকে আবার যদি আলোতে আনতে হয়, তাহলে তো রক্তের নদীতে সাঁতার কাটতেই হবে। তোরা আমার কলিজায় আঘাত এনেছিস, আমার শহরে আমার প্রাণ ভোমরার তোদের হাতে প্রতিনিয়ত আঘাত পেয়েছে। গেম স্টার্ট নাও, হা হা হা। নিলয় ক্ষিপ্ত মেজাজে তানভীরকে বলল, তানভীর, আই প্রমিস, তুই যদি এখন কল না কাটিস তাহলে আজই তোর শেষ দিন। তানভীর কাছের দেয়ালে হাত ছুঁয়ে বলল। এত অ্যাংরি হচ্ছিস কেন? মিস্টেকলি? নিলয় দাঁত কিরমির করে বলল, মিস্টেকলি? এটা মিস্টেক? তুই এত কেয়ারলেস কি করে হতে পারিস তানভীর? এই বৃষ্টিটাতে আমি একা একা বসে কি লুডো খেল অনলাইনে? তানভীর ফট করে কথাটা বলে ফেলল। নিলয় কল কেটে দিল, মাথাটা এড়িয়ে দিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করছে। এই জনমানবহীন রাস্তা, এই হঠাৎ বৃষ্টি, এই নির্জন পরিবেশ বরাবরই তার পছন্দে, কিন্তু আজ এই মধ্যরাতে তার কাছে এগুলো বিরক্ত লাগছে। কলকাতায় এসেছিল ফ্যাক্টরির একটা কাজে, কাজ শেষে আজকেই আবার বাংলাদেশে ফিরে যাবে, কিন্তু মাঝ রাস্তায় বিপত্তি ঘটল। গাড়ির পেট্রোল শেষ হলো। এই নির্জন গাছগাছালি ঘেরা রাস্তার আসলে সে আসার সময় ট্যাঙ্কি ফুল করেই এনেছিল। যখন কাজে ব্যস্ত ছিল তখন তানভীর 3 থেকে 4 ঘন্টা ঘোরাঘুরি করে শেষ করেছে। নিলয় দ্রুত সম্ভব নিজ শহরে ব্যাক করতে চেয়েছে। তার এই কলকাতা শহর ভালো লাগে না। তার মতে এখানে ধুলো বালি, অত্যাধিক গাড়ি ঘোড়া, লোকজনও অত্যাধিক বেশি। কেন যে মানুষ এই শহরটাকে সৌন্দর্যের রানী তিলোত্তমা নাম দিল তার বুঝে আসে না। ভিক্টোরিয়ার সুন্দর মিউজিয়াম সুন্দর কই, তার কাছে তো তা লাগে না। সেই তিলোত্তমা নামের মতো সুন্দর না, বেমানান, একেবারেই বেমানান। এগুলো ভেবেই দীর্ঘশ্বাস ফেলল। আজকেই তাকে বাংলাদেশের সিলেট জেলায় যেতে হবে। রিফাত, তার বড় দাদাটাও ব্যস্ত, বড় বাবার শরীরটাও ভালো না। সিলেটে তাদের চায়ের বড় ব্যবসা, সে আর দাদা মিলে না সামলালে সব শেষ। এপ্রিল মাস, তার অনেক কাজ, নিজের ব্যক্তিগত কাজও আছে, অতীতের কিছু স্মৃতিও আছে যা গা ছাড়া দিয়ে উঠছে। বুকের ভিতর অসহনীয় যন্ত্রণা। তানভীর তাকে পিক করতে আসবে। নিলয় চোখ বন্ধ করে। অতীতের বিষাক্ত কিছু স্মৃতি মনে করতে চেয়েছিল। ঠিক তখনই বাম পাশে ঝোপ থেকে ছুপছাপ শব্দে তন্দ্রাচ্ছন্ন। নিলয় সজাগ হয়ে উঠে বসল, সতর্ক চোখে অন্ধকারে তাকালো। গাড়ির ইনার লাইট অফ, তবে হেডলাইটের আলোতে নিলয়ের চতুরাখি যুগল ধরা পড়ল। সে অন্ধকারে তাকালো না, কারণ অন্ধকারে কিছুই দেখা যাবে না, তবে হেডলাইটের আলোতে সামনের বৃষ্টির ফোঁটা বোঝা যাচ্ছে। চোর নয় তো? এই জনমানবহীন রাস্তা, ল্যাম্পপোস্টটাও দূরে, এগুলো ভেবেই নিলয় নিজেকে প্রস্তুত করে নেয়। হঠাৎ গাড়ির হেডলাইটের সামনে কারো তীব্র গতিতে শ্বাস নেওয়ার আওয়াজ শুনতে পায়। গাড়ির সামনে পানি মোছার শব্দ বৃষ্টির পানিগুলোকে পরিষ্কার করে দিচ্ছে। নিলয় চোখ পাকিয়ে তাকিয়ে আছে। কাজ ভেদ করে সাদা সালোয়ার পরা একজন মানবীকে হাত চেপে মুখের মাঝে ধরে আছে। একবার গভীর জঙ্গলের দিকে তাকাচ্ছে, তো আবার গাড়ির ভিতরে বসা নিলয়ের দিকে তাকিয়ে আবার রাস্তার মাঝে দৌড়তে থাকে। নিলয়ের কাছে সবকিছুই যেন ঘোরের ন্যায় লাগলো। একটু হতভম্ব হলো। তৎক্ষণাৎ কিছু ভেবে গাড়ির বাইরে বের হয়ে আসে। তুমুল বর্ষণে নিলয় ভিজে চুপচুপে। রমণীটা দৌড়তে থাকে, সাথে নিলয়ও। স্টপ দেয়ার।
রমণীটা দৌড়াতেই থাকে। নিলয়ের কথাটা তার কর্ণপাত হলো না। এলোকেশে মেয়েটা দৌড়াতে থাকে, বেশিক্ষণ স্থায়ী হলো না। মেয়েটি থেমে যায়। নিলয় মেয়েটির সামনাসামনি দাঁড়ায়। মেয়েটি নিলয়ের দিকে চোখ মেরিয়ে তাকায়। তখনই জোরে বজ্রপাত হয়। মেয়েটি নেতিয়ে পড়ল নিলয়ের বক্ষে। এই প্রথম নিলয়ের বক্ষটাও তার সাথে বেইমানি করল। বজ্রপাতের আলোতে মেয়েটির মুখ পান দেখে নিলয়ের অস্তিত্ব হারিয়ে যায়। মেয়েটির চেহারায় রক্ত লেগে আছে, চোখে অসম্ভব মায়া। তখনই নিলয় ঝোপ থেকে আওয়াজ শুনতে পায়। সুঠামদেহী নিলয় কান খাড়া করে শুনতে পায় ঝোপ থেকে আওয়াজটা একজনের না, হয়তো 4 থেকে 5 জন হবে। বর্ষণের এই রাতে মেয়েটিকে নিয়ে কোনো ঝামেলা চায় না, তাই কোলে নিয়ে হাঁটা ধরে। মেয়েটি মুখ নাড়িয়ে বলতে থাকে, আমি নীলাদ্রিতা, আমাকে ছেড়ে দাও। আমি কিছু জানি না, আমার অনেক কষ্ট হয়। হেই গার্ল, নাম কি তোমার? 5 স্টার হোটেলে নরম তুলতুলে বিছানার ওপর বসে আছে নীলাদ্রিতা। টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে বের হয়ে আসে নিলয়। ওয়াশরুম থেকে বের হতে হতে প্রশ্ন ছুড়ে মারে নীলাদ্রির তার দিকে। আসলে যখন নিলয় মেয়েটিকে পাজা কোলে নেয়, তখনই তাদের সামনে কালো একটা কার এসে দাঁড়ায়। দরজা খুলে দেয় গাড়িতে থাকা তানভীর। নিলয় ভিজে চুপচুপে কোলে একজন রমণী। তানভীর কিছু বলতে গিয়েও থেমে যায়, কারণ তার জন্য আজ নিলয় এই হাল। নিলয় মেয়েটিকে নিয়ে কারে বসতেই তানভীর ড্রাইভ করা শুরু করে। নিলয় তানভীরকে ইশারা করে একটা 5 স্টার হোটেলে নিয়ে যেতে। তানভীর তাদের নামিয়ে চলে যায় নিজ গন্তব্যে। কি হলো, কথা বলেন না কেন স্টুপিড গার্ল? তুমি কি আমায় মেরে ফেলবে? প্লিজ আমায় তুমি মেরো না। আমি তো কুটখান, আর কুটখান মারতে নেই, জানো না? নীলাদ্রিতার এমন পিচ্চি ভয়েস আর পিচ্চি ফেস দেখে নিলয় হতভম্ব। প্রথমত মেয়েটি তাকে আপনি না বলে তুমি করে সম্বোধন করছে, আর চেনে না জানে না এভাবে বাচ্চা বাচ্চা কথা বলছে। নিলয় কি বলবে ভাষা হারিয়ে ফেলে। নিজেকে সামলে নিয়ে বলল, আপনার নাম কি? আর বর্ষণের সেই রাতে জঙ্গলেই বা কি করছিলেন? আর কারা আপনার পিছু নিয়েছিল? আমি কে? আমি কে? আমি কে? এটা বলতে বলতে মেয়েটা মাথা চেপে ধরে বসে যায়। নিলয় তাড়াতাড়ি মেয়েটাকে নিজের বক্ষের সাথে চেপে ধরে। রমণীটা নিলয়ের বক্ষের সাথে মিশে যায়। হয়তো এটাই রমণীটার একমাত্র জায়গা, যেখানে থাকলে তার কোনো চিন্তাই থাকে না। বর্ষণের সেই রাতেও নিলয়ের বক্ষের সাথে মিশে গিয়েছিল। নিলয়কে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নেয়। একটু পর মেয়েটি শান্ত হয়ে যায়, গুটিসুটি মেরে নিলয়েতে মিশে যায়। কি অদ্ভুত যে এই যুবকের আশেপাশে কোনো রমণী ঘেঁষতে পারতো না, আ- আর আজ সেই যুবকের পক্ষে একজন রমণী নিজের সংরক্ষণের জায়গা মনে করছে। রমণীটি নিলয়ের বক্ষে ঘুমিয়ে পড়ে। নিলয় আস্তে আস্তে রমণীটিকে শুয়ে রুম থেকে বের হয়ে যায়। রিসেপশনে গিয়ে বসে। তখনই তানভীর আসে সেখানে বিল নিয়ে কথা বলার জন্য। তানভীরকে পাঠায়। নিলয় রিসেপশনে বসে থাকে। তখনই সেখানে রিসেপশনের একজন গার্ল আসে। সুঠামদেহী যুবক, জিম করা বডি, ঠোঁটগুলোতে লাল আভা, চোখের মণিগুলোতে হালকা বাদামি ভাব। এক কথায় চোখ ফিরানো মুশকিল। রিসেপশনের মেয়েটা হা করে তাকিয়ে আছে, মনে হচ্ছে চোখ দিয়ে গিলে খাবে। মিস, চাকরি বাঁচাতে হলে কাজে মন দিন। কথাটা বলে তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে থাকে নিলয়। মেয়েটি এবার বেশ লজ্জায় পড়ে যায়। নিলয়কে দেখে হিতাহিত বিবেক লোপ পেয়ে গিয়েছিল। মাথাটা নিচের দিকে করে চলে যায়। তখনই তানভীর আসে। নিলয়, সব কিছু ওকে? এখন কি করবি মেয়েটাকে? এখানেই রেখে যাবি নাকি সাথে করে? তানভীর পুরো কথা শেষ করতে পারেনি। তার আগে নিলয় তানভীরের দিকে চোখ পাকিয়ে তাকায়। তানভীর চুপসে যায়, কারণ বন্ধুকে সে ভালো করেই চেনে। নিলয় গভীর চিন্তায় পড়ে যায়। কি করবে? মেয়েটাকে কি রেখে যাবে? আর মেয়েটাকে যে অবস্থায় পেয়েছে তা কোনো স্বাভাবিক নয়। রেখে যাওয়াটা ঠিক হবে না। কিন্তু মেয়েটা যদি অতীতের বিষাক্ত কিছু মনে পড়ে যায়। নিলয় গা ঝাড়া দিয়ে বসে পড়ে। তানভীরকে বলে চলে যেতে। তানভীর বন্ধুর দিকে তাকিয়ে চলে যায়। বন্ধুটা আজ বড্ড এলোমেলো। আগে তো এমন ছিল না। এগুলো ভেবে একটা দীর্ঘশ্বাস ছাড়ে।
হে নীলা উঠেন, হে মিস উঠেন। নিলয় বেশ কয়েকবার ডাকার পর কোনো সাড়া শব্দ না পেয়ে বিরক্ত হয়ে মাথায় হাত দিতে যাবে, তখনই নিলয়কে এক ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়ে চিল্লিয়ে ওঠে। আমাকে ছুবেন না, আমাকে ছুবেন না। আমি কিছু জানি না, কাউকে কিচ্ছু বলবো না। সবাইকে বলবো আমি নীলাদ্রিতা, প্লিজ ছেড়ে দিন। নিলয় হতভম্ব হয়ে যায়। আজ পর্যন্ত কেউ তাকে টাচ করার সাহস পায়নি, আর এই মেয়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল, এটা ভেবেই গম্ভীর হয়ে যায়। পরক্ষণে কি মনে করে দৌড়ে গিয়ে রমণীটিকে নিজের বক্ষে জড়িয়ে নেয়। রমণীটিও তাকে ঝাপটে ধরে। কি আছে এই রমণীর মাঝে যা তাকে বারবার করে তার দিকে টানে? আজ পর্যন্ত কোনো মেয়ে তার আশপাশও আসতে পারেনি, আর আজ কিনা একটা মেয়েকে বারবার নিজ বক্ষে জড়িয়ে নিচ্ছে। তার কাছে মনে হচ্ছে নিজের বক্ষটাও তার সাথে বেইমানি করছে, কারণ মেয়েটাকে জড়িয়ে নেবার পরই বুকের ভিতর জ্বলে থাকা আগুন নিভে যায়। প্রাকৃতিক এক ভালো লাগা নিজের মনে বয়ে যায়। না, তার এমন হলে চলবে না। সে তো আর কিছু ভাবতে পারছে না। রমণীটি তার বক্ষে ঘুমিয়ে যায়। মিস্টার নিলয়, মেয়েটির অবস্থা ক্রিটিক্যাল, কারণ মেয়েটিকে লাগাতার 1 বছর ধরে টর্চার করা হয়েছে। সব থেকে বেশি টর্চার যা দিয়ে করা হয়েছে। থেমে গেলেন কেন? বলুন, কি দিয়ে সব থেকে বেশি টর্চার করা হয়েছে? যা দিয়ে করা হয়েছে তা হলো বর্তমান বাজারে এক ধরনের ড্রাগসও বের হয়েছে। এটা যদি কোনো সুস্থ মানুষকেও দুধের সাথে মিশিয়ে দেওয়া হয়, তাহলে আস্তে আস্তে নিজের পিছনের স্মৃতি ভুলে যাবে। ডাক্তার মুমিনের কথা শুনে নীলায় বুঝতে পারে এটার জন্যই যখন নীলার সামনে দুধ নিয়ে যাওয়া হয়, তখন নীলা দুধের গ্লাসটা ফিক্কা দিয়ে ফেলে দিয়েছিল। আমার তো মনে হয় এটা কোনো প্রতিশোধের জন্য করা কাজ, কারণ এভাবে কষ্ট তো তাদের দেওয়া হয়। আবার এটাও মনে হচ্ছে এতটুকু মেয়ে বয়স তো 20-22 হবে, তার আবার কিসের শত্রু। আচ্ছা, আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি, তার সময় মতো খাওয়াবে। আস্তে আস্তে সব স্মৃতি ফিরে আসবে ইনশাআল্লাহ। তবে তাকে একদম প্রেশার দেওয়া যাবে না, তাহলে হিতে বিপরীত হয়ে যাবে, প্রাণ সংশয়ও হতে পারে। নিলয় ডাক্তার মুমিনকে চলে যেতে পড়ে, সাথে বলে এটা যেন তার ফ্যামিলির কেউ না জানে। উনি আচ্ছা বলে চলে যায়। ডাক্তার মুমিন হচ্ছে নিলয়দের পারিবারিক ডাক্তার, তাই নীলার এই পাগলামি দেখে ডাক্তার মুমিনকে খবর দেয় আসতে। উনি চলে যায়। নিলয় গভীর চিন্তায় পড়ে যায়। কে এই নীলা, যাকে রক্তাক্ত অবস্থায় এখানে পেয়েছে, যাকে ছেড়ে যেতেও তার বিবেকে বাধে? ডাক্তার যা বলেছে যদি সত্যি হয়, কারণ সত্যি এইটুকু মেয়ের আবার শত্রু কোথা থেকে আসবে? আর যদি শত্রু না হয়, তাহলে ড্রাগস দিবে কে? সৎ মা নয় তো, কারণ বর্তমানে তো তারাই এগুলো করে থাকে। শতকরা 2 থেকে 3 জন ভালো হয়, আর বাকিরা উল্টো। নিলয় আর কিছু ভাবতে পারছে না। ড্রয়িং রুমের সোফায় গা এড়িয়ে দেয়। চোখটা বন্ধ করতেই অতীতের কিছু বিষাক্তময় কথা মনে আসতে থাকে। চোখ খুলে সামনে থাকা ঘরটায় তাকায়। ফুপিয়ে ফুপিয়ে কান্নার আওয়াজ বেশ আসছে। তাড়াতাড়ি সেখানে গিয়ে দেখে বিছানার মাঝে পা ভাঁজ করে হাঁটুতে 2 হাত দিয়ে মুখ ঢেকে ফুপিয়ে যাচ্ছে নীলাদ্রিতা। নিলয় আস্তে আস্তে বিছানার কাছে কান পেতে থাকে। কি বলছে শোনার চেষ্টা করছে। প্লিজ আমাকে আর মেরো না, আমি কিচ্ছু জানি না। আমি বলবো আমি নীলাদ্রিতা, প্লিজ আমাকে ছেড়ে দাও। আমি বলবো না কাউকে, আমার বান্ধবীর কথাও ছেড়ে দাও প্লিজ। আরও কি জানি বিড়বিড় করে, কিন্তু নিলয়ের কানে সেসব পৌঁছায়নি। ফুপিয়ে ফুপিয়ে কান্নাটা যে চিলিয়ে কান্নায় পরিণত হয়েছে, নিলয় আর কিছু চিন্তা করে না। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে নীলাদ্রিকে নিজের বক্ষে নিয়ে নেয়। নিজের অঞ্চান্তেই মাথায় একটা চুমু এঁকে দেয়। জানি না তুমি কে, আর এটাও জানি না তুমি কেনই বা আমার সামনে এসেছো। নিয়তি মনে হয় আমার কাছে তোমাকে পাঠিয়েছে। তোমার রহস্য আমি উন্মোচন করবই। নিলয় তানভীরকে ফোন দিয়ে আসতে বলে বিকালে। তানভীর হ্যাঁ বলে দেয়। না করার কোনো অপশনই নেই। তানভীরের ফুল ফ্যামিলি মালয়েশিয়ায় থাকে, সেখানে সেটেল হয়ে গিয়েছে। তা তানভীরকে অনেকবার বলেছে তাদের সাথে চলে যেতে, কিন্তু তানভীর নাকচ করে দিয়েছে। কারণ একটাই, নিলয় যেখানে তানভীর সেখানে।
ছোটবেলা থেকেই তারা একসঙ্গে বড় হয়েছে। নিলয়ের সবকিছু তানভীর জানে, তাই তো বলার সাথে সাথে হ্যাঁ বলে দেয়। তোর কথা শুনে যা বুঝতে পারলাম তা হলো এটা কোনো সাধারণ বিষয় না, আর মেয়েটাও বেশি সেফ না। কি করবি বল? আর কি করব, মেয়েটার রহস্য বের করব। আর মেয়েটাকে যেদিন থেকে এনেছি এক অজানা কি জানি আমাকে বারবার তার প্রতি গ্রাস করে নিচ্ছে, জানি না তা কি। আচ্ছা শোন, মেয়েটাকে সেই বর্ষণের রাতে যখন দেখি, মেয়েটা সেদিন আমার দিকে আর গভীর জঙ্গলের দিকে বারবার তাকাচ্ছিল। তাই আমরা জঙ্গলে যাব, এখন তো সন্ধ্যা, তাই এখনই। নিলয়ের কথায় তানভীর ভ্যাবাচ্যাকা খেয়ে যায়, কারণ নিলয় এই প্রথম বলল কোনো মেয়ের জন্য তার কিছু হয়। মনে মনে বলে, বন্ধু, তুমি তো গেছো, এই মেয়েই পারবে তোমাকে তোমার অতীত ভুলাতে। পরক্ষণে মনে হলো নিলয় তো বলল জঙ্গলে যেতে হবে। মুখে ভীতু ফেস বানিয়ে বলল, ভাই, আমি পারুম না, যা তো। এই জঙ্গলে ভূত প্রেত থাকে, আমার মতো কিউট ছেলেকে দেখলে পছন্দ করে ফেলবে, তাই তুই যা। কথাটা শেষ করতে পারেনি, নিলয় তানভীরকে রেখে জঙ্গলের দিকে পা বাড়ায়। এই ভাই, এমন করছিস কেন? যাবো তো, মজা করছিলাম, দাঁড়া। ভুতুড়ে এক ভয়ঙ্কর বাড়ির সামনে দাঁড়িয়ে আছে তারা। বাড়িটায় গাছ লতাপাতা দিয়ে ঘেরা। গাছপালার জন্য বাড়িটার দেওয়ালটা পর্যন্ত বেশি দেখা যাচ্ছে না। মেইন গেটের সামনে অসংখ্য লতাপাতা, এক কথায় ভুতুড়ে বললেও ভুল হবে। ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর। তানভীরের তো হাঁটু কাঁপুনি দিয়ে উঠছে, মাথার ঘাম কানের কাছ দিয়ে টপ টপ করে পড়ছে। নিলয়, চল না, আমরা চলে যাই। দিনের বেলায় না হয় আসবো, এখন দেখ কেমন ভয়ঙ্কর দেখাচ্ছে। টিভিতে দেখানো হরর মুভিকেও হার মানাবে। চল, চলে যাই। এসেছি যখন তখন তো দেখেই যাব। আর নিলয় কোনো কাজে নামলে তা করেই ছাড়ে। হালা, এই ভুতুরে বাড়ির সামনে এসেও নিজের মুখ চালিয়ে যাচ্ছে। মন চাচ্ছে কয়েক গা লাগিয়ে দিই। কিছু কি বললে আমায়? তানভীর মাথা নাড়িয়ে না বলে। তারা দুজন দেয়াল টপকিয়ে ভিতরে প্রবেশ করে। বাড়ির ভিতরে প্রবেশ করার পর দেখতে পায় অন্ধকারাচ্ছন্ন, চারিদিক নিস্তব্ধ। তানভীর ভয় পাচ্ছে। নিলয় প্যান্টের পকেট থেকে ফোনটা হাতে নিয়ে টর্চ অন করে। একটু সামনে লাইটের সুইচ দেখতে পায়। ধীর পায়ে হেঁটে সুইচ দিতেই লাইট জ্বলে ওঠে। তারা দুজন হতভম্ব হয়ে যায়, কারণ বাহির থেকে যেমন ভুতুরে, ভিতর থেকে ততই সুন্দর। এতটাই পরিষ্কার, পুরো ভিতরটা ঝলকানি দিয়ে উঠছে। এতক্ষণ তানভীরের ভয় কাটে। কিরে নিলয়, আমি যা দেখছি তুইও কি তাই দেখছিস? যদি তাই হয় তাহলে আমাকে একটা চিমটি দে তো। নিলয় তানভীরের মাথায় গাঁটটা মেরে বলে, তাই দেখছি, আর আমি শিওর নীলাদ্রিতাকে এখানে আটকে রাখা হয়েছে। আপাতত বাড়ির উপরে তলায় ওঠা যাক। তানভীরকে নিয়ে নিলয় সিঁড়ি বেয়ে উপরে ওঠে। প্রতিটি দরজা বিদেশি কাঠ দিয়ে তৈরি করা হয়েছে। বোঝাই যাচ্ছে এটা সাধারণ কারো বাড়ি নয়। এত কিছু না ভেবে দুজন একই রুমে প্রবেশ করে। সেখানে গিয়ে আবার অবাক, কারণ একটা ছেলের স্টাইল করা বড় বড় ফটো ফ্রেম, সাথে নীলাদ্রিতার হাস্যোজ্জ্বল পিকচার। নীলাদ্রিতার এমন পিকচার যে কেউ দেখলেই প্রেমে পড়তে বাধ্য, কারণ শ্যামলা চেহারার অধিকারিণী, ডাগর ডাগর আঁখি যুগল, এক কথায় চোখ ফিরানো দায়। নিলয়, আমার না মনে হচ্ছে এই ছেলেটাকে কোথায় যেন দেখেছি, কিন্তু মনে আসতেছে না। তানভীরের কথায় নিলয় বুঝতে পারে হয়তো ছেলেটা কোনো বড় ধরনের কেউ হবে, কারণ এই নির্জন বাড়ি আবার তানভীর দেখেছে। আচ্ছা শোন তানভীর, তুই পুরো ঘরটাকে তল্লাশি লাগা, আমিও হয়তো কোনো এভিডেন্স পাবো। নিলয়ের কথায় তানভীর খোঁজাখুঁজি শুরু করে দেয়। নিলয় তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে খুঁজতে থাকে। তখনই খাটের উপর চোখ যায়। তড়িঘড়ি করে সেখানে গিয়ে দেখে একটা পাউডার জাতীয় একটা প্যাকেট। নাকের কাছে নিতেই বুঝতে পারে ডাক্তার মুমিনের কথা। বুঝতে আর বাকি নেই এটা কি হতে পারে। খাটের সাইডে দুধের গ্লাস। হঠাৎ নিলয়ের চোখ যায় বালিশের নিচে থাকা একটা ফটো ফ্রেমের আংশিক অংশের উপর। বালিশ উপর করে হাতে নেয়। ফটো ফ্রেমটা হাতে নিতে নিলয়ের পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার মতো অবস্থা। মাথাটা চক্কর দিয়ে ওঠে। দু হাত পিছনে চলে যায়। মুখ দিয়ে
অস্পষ্ট আওয়াজে বের হয়ে আসে। বস, আমরা হন্তদন্ত হয়ে খুঁজে চলেছি, কিন্তু মেয়েটার হদিস কোথাও পাইনি। বর্ষণে সেই রাতে মেয়েটা দৌড়াতে দৌড়াতে রাস্তায় উঠে যায়। আমরা পিছু পিছু দৌড়ে লাখইনি, সামনে দিয়ে একটা প্রাইভেট কার এসে সংস করে চলে যায়। ড্যাম ইট, মেয়েটিকে দরকার মানে দরকার, কিভাবে বের করবি একমাত্র তোরাই জানিস। সারা শহর তল্লাশি কর, যেভাবেই হোক বের করতে হবে, না হয় আমরা সবাই মারা পড়ব। ওই মেয়েটার মাঝে কিলারের প্রাণ ভোমরা। রুবেল মাথা নিচু করে বের হয়ে যায়। একটা মেয়ে তাকে টুপি পরালো, ভাবতে চোয়াল শক্ত করে বের হয়ে যায়। চৌধুরী বাড়িতে আয়োজন করা হচ্ছে। চৌধুরী বাড়ির একমাত্র মেয়ে লক্ষ্মীর এঙ্গেজমেন্ট। খুশিতে আত্মহারা মনোয়ারা বেগম বলে উঠল, রিপাতা নিলয় কোথায়? তারা কি জানতো না তাদের আপুকে আজ দেখতে আসবে? আপা, রিফাত উপরের ঘরে আছে, আর নিলয় ব্যবসার কাজে কলকাতায় গিয়েছে। আজকে এসে এঙ্গেজমেন্টের জয়েন করবে। আসুন তাদের ব্যাপারে জানা যাক। মনোয়ারা, ইনি হচ্ছে আফতাব চৌধুরী ওরফে নিলয়ের বড় বাবার স্ত্রী, আর রাজিয়া খাতুন নিলয়ের আম্মু। নিলয়ের আব্বু বেশ কিছুদিন আগে মারা যায়। নিলয় অস্পষ্ট সুরে বলে ওঠে, নিলয়ের তিলোত্তমা। তিলোত্তমার নামটা শুনে তানভীরও ছুটে আসে, কারণ তিলোত্তমাকে তো তানভীর ভালো করে জানে। ড্যাম ইট, এত জ্যাম কি করে লাগলো? এজন্যই আমি কলকাতায় আসতে চাই না। কেন যে এই ধুলো মিশ্রিত জায়গাটার নাম এখানকার মানুষেরা সৌন্দর্যের রানী তিলোত্তমা নামে ভূষিত করেছে বুঝি না। ড্রাইভার, গাড়ি কোন গলির রাস্তা দিয়ে নিয়ে যান। নিলয়ের কথা মতো গাড়ি একটা গলি দিয়ে প্রবেশ করায় ড্রাইভার। গাড়ি যাচ্ছে আপন গতিতে। একটু পরে গাড়ি থেমে যায়। নিলয় বেশ বিরক্ত নিয়ে ড্রাইভারকে বলে, আবার কি হলো? স্যার, সামনে দেখুন। গাড়ির গ্লাস নামিয়ে নিলয় দেখল একজন রমণী পথ শিশুদের সাথে বৃষ্টি বিলাস করছে। পথ শিশুদের সাথে বৃষ্টিতে নাচানাচি করছে। মনে হয় কেউ একজন বাচ্চা। নিলয় নিজের অজান্তে গাড়ির দরজা খুলে এগিয়ে যায়। প্যান্টের পকেট থেকে ফোনটা বের করে কয়েকটা পিক তুলে নেয়। কিন্তু মজার বিষয়, মেয়েটার মুখমণ্ডল ঢাকা, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে। নিলয় ধীরে ধীরে সামনে আগাতে থাকে। তার এই আগানোটা বেশিক্ষণ স্থায়ী হলো না। বৃষ্টি থেমে যায়, মেয়েটাও চলে যেতে থাকে। নিলয়ে খেয়াল নেই। কিছুক্ষণ পর ড্রাইভারের ডাকে ধ্যান ভাঙে। হকচকিয়ে উঠে নিলয়। পরক্ষণে সামলে নেয় নিজেকে। আজকে আর মিটিংয়ে যাওয়া হবে না, তাই গাড়ি ঘুরিয়ে হোটেলে চলে আসে। এবার নিলয় প্রতিদিন এখানে আসে, তবে এখন আর ড্রাইভারকে নিয়ে না, নিজে একাই আসে। এতদিনে বেশ কয়েকবার রমণীটার সাথে কথা হয়, কিন্তু কিছুতেই রমণীটি নিজের মুখ বা নাম বলেনি। নিলয় নাছরবান্দা নিজেই নাম দিয়ে দেয় ধুলো ময়লা মিশ্রিত শহরে তার রানীর নাম তিলোত্তমা দেয়। এভাবে প্রায় 1 বছর চলে যায়। এর মাঝে নিলয় অনেক পাগলামি করে। তিলোত্তমার আশেপাশের কোনো ছেলেকে ঘেঁচতে দেয়নি। এক কথায় আগলেই রেখেছে তার তিলোত্তমাকে। কিন্তু হঠাৎ কালবৈশাখী ঝড়ের ন্যায় তিলোত্তমা উধাও হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও তিলোত্তমার কোনো খোঁজ পায়নি। তার কলেজ, বাড়ি সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজেও ফলাফল শূন্য বের হয়। কেউ বলতে পারে না তাদের ফ্যামিলি সহ কোথায় গিয়েছে। অনেক খুঁজে দেশ বিদেশ, তবুও কোথাও পায়নি তার তিলোত্তমাকে। তিলোত্তমের কথা নিলয়ের ফ্যামিলি সহ জানতো। এরপর থেকে নিলয়ের গাম্ভীর্যতা শুরু হয়। ঠিকমতো কারোর সাথে কথা বলে না, কেমন উদাসীন ভাব। তিলোত্তমাকে সরাসরি সামনে দেখেও চিনতে পারেনি যে তার দুনিয়া তাকে সেই রাস্তায় রক্তাক্ত অবস্থায় পেয়েছে। বালিশের নিচে ছোট ফটো ফ্রেমটা আর কারো নয়, স্বয়ং নিলয়ের ফোনে তোলা সেই পিক, যা নিলয় প্রথম দেখাতে তুলেছিল। আর কিছু ভাবতে পারছে না সে। সিঁড়ি ভেঙে দৌড়ে হোটেলের দিকে যেতে থাকে। তানভীরকে বলেছে বাড়ি চলে যেতে। নিলয় দৌড়ে সিঁড়ি বেয়ে রুমে প্রবেশ করে। প্রবেশ করতে চোখ ছানা বড়া, কারণ পুরো রুম এলোমেলো, জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। নিলয় পাগলের ন্যায় খুঁজতে থাকে। তিলোত্তমা তিলোত্তমা বলে চিল্লাতে থাকে। হুট করে কেউ নিলয়ের বক্ষে এসে ঝাপটে পড়ে। কিছুক্ষণের জন্য নিলয় স্থির হয়ে যায়। তুমি কোথায় গিয়েছিলে আমায় রেখে? তুমি পচা, আমাকে ফেলে চলে গিয়েছিলে। তুমি কোথাও যাবে না, একদম যাবে না।
আমি অনেক ভয় পেয়েছি। কথাগুলো বলে তিলোত্তমা কান্না করে দেয়। এতক্ষণ নিলয় বাস্তবে ফিরে আসে। নিলয় তার তিলোত্তমাকে আরো জোরে জাপটে ধরে মাথায় চুমু এঁকে দেয়। এতদিনে বুকের ভিতর পুষে থাকা হাহাকারটা নিমিষেই চলে গিয়ে ভালো লাগা এসে ভর করে। এটাই তার তিলোত্তমা, যাকে সে পাগলের মতো খুঁজছে। এই সেই তিলোত্তমা যার জন্য কত শত রাত বিনা ঘুমে কাটিয়েছে তা তার জানা নেই। পরক্ষণে নিলয়ের চোয়াল শক্ত হয়ে যায়। তার তিলোত্তমা কত কষ্টই না পাড়ি দিয়ে এসেছে। না, সে একজনকেও বাঁচতে দেবে না। তার তিলোত্তমাকে দিনের পর দিন টর্চার করেছে, ড্রাগস দিয়ে পিছনের স্মৃতি ভুলে দেওয়ার চেষ্টা করেছে। সে কাউকে ছাড়বে না। যারা এমন করেছে তাদের জিহ্বা কেটে রেখে দেবে। নিলয় তিলোত্তমাকে একটু আগলা করে তানভীরকে ফোন দেয়। তানভীর, গাড়ি নিয়ে আয়, তিলোত্তমাকে আমাদের এখানে নিয়ে যাব। তানভীর কোনো কথা না বলে হ্যাঁ বলে চলে আসে নিলয়কে পিক আপ করতে। যখন গাড়ি দিয়ে তারা বাসায় আসে, তিলোত্তমা অনেক কথা বলে। এই একদিনে সে অনেকটা ফ্রি হয়ে যায়। আব্বু কথাটা বলে তিলোত্তমা মাথা চেপে ধরে। নিলয় সঙ্গে সঙ্গে নিজের বাহুডোরে আবদ্ধ করে নেয়। তানভীর গাড়ির সাইডে নিয়ে দোকান থেকে চকলেট সামনে ধরতেই খপ করে নিয়ে বাচ্চাদের মতো মুখে লাগিয়ে খেতে শুরু করে। নিলয়দা দেখে মুচকি হাসি দিয়ে তানভীরকে বলে ড্রাইভ করতে। গাড়ি গিয়ে চৌধুরী বাড়ির সামনে গিয়ে দাঁড় করায়। তানভীর ভয়ে নামছে না, কারণ আজকে লক্ষ্মীয়াপুর এঙ্গেজমেন্ট। তারা অনেক লেট করে ফেলেছে। নিলয় তানভীরের দিকে তাকিয়ে তিলোত্তমার হাত ধরে গাড়ি থেকে নামে। পিছন থেকে একজন মহিলা ডাক দেয়। কিরে নিলয়, তোর এখন আসার সময় হলো? তোকে কল দিয়েও পাচ্ছি না, বুঝছি না কোথায় থাকিস। এতক্ষণ নিলয়ের দিকে তাকিয়ে কথাগুলো বলল নিলয়ের বড় মা। পিছনে খেয়াল করেনি কে আছে, এইমাত্র চোখ পাকিয়ে তাকালো পিছনে। কিরে নিলয়, পেছনে যে দাঁড়িয়ে আছে কে এই মেয়ে? আর তোকেই কেন জাপটে ধরে আছে? ঝটপটিয়ে তানভীর বলল। বড় মা, এই নিলয়ের হারিয়ে যাওয়া সেই তিলোত্তমা। কি বলিস? এটা তিলোত্তমা? বড়মার এমন চিল্লিয়ে উঠাতে বাড়ির সবাই চলে আসে নিচে। নিলয়ের আম্মু বের হয়ে আসে। আম্মু, আমার তিলোত্তমা। উনি ছেলের কাছে এসে গাল ধরে বলে, বলেছিলাম না, আল্লাহর এই দুনিয়ায় খুঁজে বের করতে পারবি যদি তোর সত্যি কারের ভালোবাসা হয়। আর কোনো কথা নাই, মেয়েটাকে আমার কাছে রেখে ফ্রেশ হতে যা। মা, রিফা দাদাভাই কোথায়? দেখ, তোর রুমেই আছে। নিলয় চলে যায়। তিলোত্তমা নিলয়ের বাহুটোরে চেপে ধরেছিল। নিলয় সান্ত্বনা সূচক মাথা নাড়াতেই হালকা করে ছাড়ে। রাজিয়া বেগম তিলোত্তমাকে নিজের বুকের সাথে নিয়ে নিজের মেয়ের মতো আগলে নেয়। তিলোত্তমাও নিজের মায়ের বাহুডোরে ঝাপটে ধরে। আকাশের দিকে তাকিয়ে কি খুঁজো তুমি? আকাশের দিকে তাকিয়ে থাকলেই কি পাবে তাহাকে, যাহাকে তোমার খুবই দরকার, যার অস্তিত্বহীনতায় ভুগছো? নিলয়ের কথার জবাবে রিফাতের চোখ দিয়ে দুফোঁটা অশ্রু কোনা গড়িয়ে পড়ে। ভালোবাসো তাহাকে, তাহলে এত কিসের বাধা? দুজন দুজনকে ভালোবাসো, সবাই জানি। তুমি শুধু একবার বলো, আমি তোমার জন্য তোমার ভালোবাসাটাকে পাইয়ে দেব। তোমার জন্য নিলয় সব কিছুই করতে পারে। ভাই জানিস, আমি রুহানিকাকে অন্য একটা ছেলের হাত ধরে ক্যাফেতে দেখেছি। বিশ্বাস কর, আমি এমন কিছু দেখবো চিন্তাও করিনি। কথাটা বলতে বলতে রিফাতের চোখ ভিজে আসে। রিফাত পূর্বের ন্যায় আকাশের দিকে তাকিয়ে হাতে থাকা জ্বলন্ত সিগারেটে লম্বা একটা টান দিয়ে উড়িয়ে দেয়। নিলয় আর রিফাত দুজন সমবয়সী, তবে রিফাত একদিনের বড়, কিন্তু দুজন এমনভাবে মিশে যেন সমবয়সী ফ্রেন্ড। নিলয় যখন রিফাতের রুমে গিয়ে না পায়, তখন বুঝতে পারে রিফাত কোথায়। অনেক সময় চোখের দেখাও ভুল হতে পারে। আর কোনো কথা না, তুমি রোহানিকাকে কল দিয়ে দেখা করতে বলো, আর এখনই। নিলয় কথাগুলো বলে রিফাতের হাত থেকে সিগারেটটা অর্ধেক সিগারেটের টান দিয়ে আকাশে উড়িয়ে দেয়। রিফাত জানে নিলয়ের গাম্ভীর্যতা কতটুকু, তাই কোনো কথা না বলে কাঁপা কাঁপা হাতে প্যান্টের পকেট থেকে ফোনটা হাতে নিয়ে রোহানিকার নাম্বারে ডায়াল করে। একবার রিং হয়ে কেটে যায়। নিলয় ইশারা দিয়ে বলে আরেকবার দিতে। রিফাত পুনরায় কাঁপা কাঁপা হাতে ডায়াল করে। এবার আর অপেক্ষা করতে হয়নি।
রিং হওয়ার সাথে সাথে ওপাশের মানুষটা রিসিভ করে ফেলে। রিফাত কাঁপা কাঁপা গলায় বলে, রুহানিকা। ওপাশ থেকে একটা দীর্ঘশ্বাস বের হয়ে আসে। নিলয় ইশারা করতেই রিফাত বলে, কালকে একটু দেখা করতে আসতে পারো আমাদের সেই পরিচিত ক্যাফেতে? আচ্ছা ঠিক আছে, সকাল 9টায় আসবো। ওপাশ থেকে কলটা কেটে দেয়। রিফাত হাঁপ ছেড়ে বাঁচে, কারণ প্রায় 1 মাস ধরে তার লাল পরীর কণ্ঠস্বর শুনেনি। নিজেকে দমিয়ে রাখতে পারে না সে। এই লাল পরী যে তার দুনিয়া। কিন্তু ক্যাফেতে সাইনাসের হাত ধরে বসেছিল। এটা দেখে সেদিন ক্যাফে থেকে চলে আসে। ভাই আকাশটার দিকে তাকিয়ে দেখো, কত শত তারার খেলা, তবুও কিন্তু আকাশটা শূন্য। মেঘের গর্জনে আকাশে বিদ্যুৎ চমকায়। আর চাঁদটাকে দেখো, কত আলোর রেখা তার মাঝে, তবুও চাঁদের নিজস্ব কোনো আলো নেই। আমরা যা করি বা দেখি তা অনেক সময় ভুল প্রমাণিত হয়। নিলয়ের কথাগুলো শুনে রিফাত নিলয়ের দিকে তাকায়। তার ভাইটা তাকে একটুখানি বেশি বুঝে। ভাইটা ছায়া হয়ে সব সময় তাকে আগলে নেয়। এই তো রুহানিকার সাথে তার দেখাটাই কাকতালীয়ভাবে হয়। সে কিছু কেনাকাটা করার জন্য শপিং মলে যায়। সেখানেই রুহানিকার সাথে ধাক্কা লাগে। এই যে মিস্টার, আপনি কি অন্ধ নাকি? চোখে দেখেন না? কানালো কোথাকার। আর একটুখানির জন্য ব্যথা পেতাম। হাত ঝাড়তে ঝাড়তে কথাগুলো বলল রুহানিকা। রিফাতের তাতে বিন্দু পরিমাণ খেয়াল নেই। সে তো এক ধ্যানে তাকিয়ে আছে রুহানিকার দিকে। চোখের পলক যেন পড়ছেই না। এই যে মিস্টার। রুহানিকা রিফাতের সামনে তুড়ি মারতে বাস্তবে ফিরে আসে। জি বলেন মিস। এতক্ষণ যে ডেকেছি, কই ছিলেন মশাই? আপনাকে দেখায় ব্যস্ত ছিলাম। মানে? আপনাকে দেখে আমার মনে কোনো ঝড় বয়ে যাচ্ছে। আমি কখনো আপনার মতো রমণীকে দেখিনি। আচ্ছা, আপনি কি লালপরি? লালপরি বললেও ভুল হবে, কারণ আপনি আমার পরি। আমার রঙ্গানে আপনার জন্য বাসা স্থগিত হয়েছে। আপনাকে আমার ভালো লেগেছে মিস লালপরি। আচ্ছা তো মশাই, পাগল হয়ে গেলাম নাকি? ধূর ছাই। রুহানিকা চলে যায়। রিফাত বুকের বাম পাশে হাত দিয়ে তাকিয়ে থাকে তার লালপরির দিকে। সে এতক্ষণ কি বলেছে নিজেও জানে না। তার জন্য কত শত মেয়ে পাগল, আর সে আজকে শপিং করতে এসে কাণ্ড বাঁধিয়ে দিল। নিলয়ের ডাকে রিফাত বাস্তবে ফিরে। ভাই আজকে আমি পরিপূর্ণ, কারণ আমার ভেতরের ঝলসানো হাহাকারগুলো বৃষ্টির ফোঁটার ন্যায় ঝরে গিয়েছে। আজ আমি আমার ধুলো মিশ্রিত শহরে আমার ভেতরের হাহাকারটাকে খুঁজে পেয়েছি। তিলোত্তমাকে খুঁজে পেয়েছিস ভাই? আমি দেখব তোর তিলোত্তমাকে। যে তিলোত্তমার জন্য আমার ভাইটা পাগল হয়ে গিয়েছিল, আমি একটাবার দেখতে চাই। হাজার জীবজন্তুর ভেতরে সিংহ যাকে টার্গেট করে তাকে সে শিকার করেই ছাড়ে। আমার ভালোবাসা তোর কাছে আমানত হিসেবে রেখেছি। একটা ফুলের আঁচড় লাগলে তোকে আমি কবরে গিয়ে রেখে আসবো। সে শুধু আমার একান্তই আমার। আমি আসছি অতি তাড়াতাড়ি আমার ভালোবাসাকে আমার রাজ্যে নিয়ে যেতে। ড্যাম ইট, এখন কি করব? নীলাদ্রিতা আমাদের কাছে নেই। কিলার যদি জানতে পারে তাহলে আর আমাদের বাঁচিয়ে রাখবে না। তোরা কোনো কাজের না, সব কয়টা অকর্মার ঢেকি। শুধু শুধু তোদের পুষে রেখেছি। তোদের থেকে কুকুর পোষাও ভালো। কুকুরগুলো মালিকের কথা মেনে চলে। বস কথাগুলো তার লোকদের চেঁচিয়ে বলে। অপরদিকে তিলোত্তমা, আর একটু মা, খেয়ে নাও। আম্মু, আর খাবো না। আমি এত খেতে পারি না, প্লিজ আর খাবো না। তা বললে হবে না, প্লেটের সবগুলো খেতে হবে। আর আমার মেয়ে তো গুড গার্ল, সব শেষ করে দিবে জানি। নিলয় আর রিফাত নিচে এসে দেখে রাজিয়া বেগম তিলোত্তমাকে খাইয়ে দিচ্ছে। এই অল্প সময়ের মধ্যে তাদের মধ্যে বেশ ভাব হয়ে যায়। তিলোত্তমা তো রাজিয়া বেগমকে মা ডাকতে শুরু করেছে। ইস আপু ছাড়, আমার লাগছে তো। আজ আর ছাড়ছি না। তুই আজকের দিনটাতেও এমন করলি নিলয়? কতবার ফোন দিয়েছি তোকে। আসলে আপু নেটওয়ার্ক সমস্যা ছিল, তাই ফোন আসেনি, সরি। আচ্ছা যা, এবারের মতো মাফ করলাম তোকে। তোর তো খুশির শেষ নেই। বড় আব্বু বড় আম্মু তোদের ভালোবাসাটাকে মেনে নিয়েছে ফাইনালি।
নিলয়ের কথা শুনে লক্ষ্মী মুচকি হাসি উপহার দেয়। আসলে লক্ষ্মীর বিয়েটা লাভ ম্যারেজ বা ফ্যামিলিগতভাবে বলতে পারেন। লক্ষ্মী ভার্সিটিতে পড়াকালীন একটা ছেলেকে ভালোবাসত, ছেলেটাও তাকে বাসত। প্রায় 4 বছরের সম্পর্ক তাদের। ছেলেটার নাম আকাশ। লক্ষ্মীদের মতো এত বড় লোক নয়, মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান। আকাশ আর লক্ষ্মীর সম্পর্কটা একমাত্র নিলয় জানত, কারণ নিলয় বাড়ির ছোট ছেলে হলে কি হবে, সব কিছুই নিলয়কে বলেই করে তারা। নিলয় অনেকটা হেল্প করে তাদের জন্য। ফাইনালি তাদের এঙ্গেজমেন্ট আজকে। নিলয়ের ফোনের কল আসায় তারা অতীত থেকে বের হয়। নিলয় ফোনটা হাতে নিয়ে দেখে তানভীর কল করেছে। হ্যালো তানভীর, বল। তোর মনে আছে আমি বলেছিলাম জঙ্গলের ওই বাড়ির দেওয়ালে ছেলেটার ফটোটা পরিচিত মনে হয়েছিল? হ্যাঁ, তা জানতে পারলি কার? নিলয় মনে হচ্ছে বড় কোনো চক্রান্ত চলছে আমাদের অগোচরে। কারণ ছেলেটা আর কেউ না, মন্ত্রীর ছেলে অর্ক। বুঝতে পারছি না তাদের সাথে নীলাদ্রিতার কিসের শত্রুতা। তানভীরের কথা শুনে নিলয়ের চোয়াল শক্ত হয়ে ওঠে, হাতের রগগুলোতে রক্ত জমে যায়। চোখের দিকে কেউ তাকালে মনে হয় ভয়ে পুড়ে যাবে। বাদামি চোখগুলোতে রক্ত ফুটে উঠেছে। নিলয় আর কোনো কথা বলে না, ফোনটা কেটে দেয়। ও আম্মু, কোথায়? ওকে এনে দাও না, আমার ভালো লাগতেছে না, প্লিজ এনে দাও। রাজিয়া বেগম চিন্তায় পড়ে যায়, কারণ উনি তিলোত্তমার কথা বুঝতে পারেনি। পরক্ষণে বুঝে আসে কার কথা বললেন। উনি নিলয়ের নাম্বারে কল দেয়। রিং হওয়ার পর কেটে যায়, আবার দেয় দ্বিতীয়বার। কল ধরে। রাজিয়া বেগম বললেন, নিলয়, তুই কোথায়? তোর তিলোত্তমা। ওনার মুখের কথাটা নিলয় কেড়ে নিয়ে বলে, কি হয়েছে আমার তিলোত্তমার? বড় আম্মু। নিলয়কে তিলোত্তমার জন্য এত হাইপার দেখে ওনার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে, কারণ তার ছেলেটা তিলোত্তমা বলতে পাগল। একটা বছরে দেখেছে তিনি ছেলেটার কান্না। রাতের আধারে বসে চোখের অশ্রু কোনা তার ছেলেটা এই রমণীটার জন্য ফেলেছে। তার ছেলেটা তিলোত্তমা বলতে পাগল। আরে কিছু হয়নি, তোকে মিস করতেছে, তাড়াতাড়ি বাড়ি আয়। এটা বলে রাজিয়া বেগম ফোনটা কেটে দেয়। নিলয়ের ঠোঁটে এক চিলতে হাসি রেখা ফুটে ওঠে, কারণ তার তিলোত্তমা তো তাকে চেনে না, তবুও তার কাছে আসতে চায়। কি অদ্ভুত ভালোবাসা! প্রিয় মানুষটার থেকে দূরে গেলে বোঝা যায়। নিলয় বাসায় আসতেই সকলের সামনে জাপটে জড়িয়ে ধরে তিলোত্তমা। নিলয় 2 কদম পিছনে চলে যায়। তুমি খুব পচা, খুব পচা। আমাকে রেখে চলে গিয়েছিলে, আমাকে রেখে কেন চলে যাও? তোমাকে কখন থেকে খুঁজতেছি। তিলোত্তমার বাচ্চা মুখ কথা শুনে নিলয় হেসে দেয়। এই মেয়েটার মাঝেই তার প্রাণ ভোমরা। চোখের কোণে লেগে থাকা পানি মুছে দেয়। ড্রয়িং রুমে থাকা সবাই হেসে দেয়। নিলয় রাজিয়া বেগমকে ইশারা করে তিলোত্তমাকে তার ঘরের দিকে নিয়ে যায়। নিলয়, তিলোত্তমাকে যে ড্রাগস দেওয়া হতো তা কোনো সাধারণ ড্রাগস না, এটা আমেরিকা থেকে আনা এক ধরনের ফর্মুলা। যদি এই ফর্মুলাটা কোনো সাধারণ মানুষকে দেওয়া হয় তাহলেও আস্তে আস্তে সে পেছনের সব কিছু ভুলে যাবে। তিলোত্তমার অতীত জানতে পারলেই সব সমস্যার সমাধান পেয়ে যাবে। নিশ্চয়ই মেয়েটার অতীত কোনো ভয়ঙ্কর রকম হবে। নিলয় তার আম্মুর রুম থেকে বের হয়ে যায়। নিজের রুমের বারান্দায় এসে ভাবনায় চলে যায়। ভাবনাগুলো সব এলোমেলো চলছে যে যার মতো। হাতের ফাঁকে গলেছে আবেগ, খেলার ছলে অবিরত। এই শহরে আবারও হবে প্রেম খেলা। মুখোশগুলো প্রস্তুত, নামবে রাত্রিবেলায়। কেউ ডোবে, কেউ বা পার পায় স্মৃতির ভেলায়। আমারও লড়াই, অস্তিত্বের স্বপ্ন চোখে জয়ের খেলায়। কালো দুনিয়ার অন্ধকারে ঘেরা মানুষটাকে আবার যদি আলোতে আনতে হয়, তাহলে তো রক্তের নদীতে সাঁতার কাটতেই হবে। তোরা আমার কলিজায় আঘাত এনেছিস, আমার শহরে আমার প্রাণ ভোমরার তোদের হাতে প্রতিনিয়ত আঘাত পেয়েছে। গেম স্টার্ট নাও, হা হা হা। আমি নিলয়, তিলোত্তমার মিস্টার সাইকো। তিলোত্তমা শহরে রাজ করতে আসবো, নতুন লুকে নতুন বেশে। মিস্টার অর্ক, হা 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 হা। নিলয় আর রুহানিকা ক্যাফেতে বসে আছে। পাশেই তিলোত্তমা আর রিফাত হাসাহাসি করছে। রিফাতকে ভাইয়া বলে ডাকে, তবে রিফাত আপন ছোট বোনের ন্যায় আগলে নিয়েছে। রুহানিকা চিন্তা করে,
এই সেই রমণী যার জন্য নিলয় পাগল প্রায় হয়ে গিয়েছিল। মেয়েটা অতটা সুন্দর নয়, শ্যামলা চেহারা, মুখটাতে অসম্ভব রকম মায়া, চুলগুলো কোমর পর্যন্ত লম্বা। নিলয় রুহানিকার দিকে তাকিয়ে বলতে শুরু করে, রুহানিকা, একটা কথা কি জানো? আমরা মানুষেরা কেন প্রিয় মানুষটাকে সন্দেহ করি? প্রিয় মানুষটাকে এত এত বিশ্বাস করার পরও অন্য কোনো ছেলের সাথে কথা বলবে, বুকের পাশে চিন ব্যথা অনুভব হয়। অন্য কোনো ছেলে যদি হাত ধরে তাহলে তো কথাই নেই। নিলয়ের কথাগুলো শুনে রুহানিকা নিলয়ের দিকে তাকায়। সে কিছুই বুঝতে পারে না নিলয়টাকে ঠিক কি বোঝাতে চাচ্ছে। নিলয় রুহানিকার ব্যাপারটা বুঝতে পেরে বলে, ক্যাফেতে শাহানাজ তোমার হাত ধরেছিল, এটা রিফাত দেখেছে, আর তখন সে এই ক্যাফেতেই আসছিল তোমার সাথে দেখা করতে, কিন্তু শাহানাজকে হাত ধরতে দেখে সেখান থেকে চলে যায়। রুহানিকা চোখ বড় বড় করে তাকায়, কারণ সে রিফাতের সাথেই দেখা করতে এই ক্যাফেতে আসছিল। কিন্তু মাঝে চলে আসে শাহনাজের সাথে রুহানিকার আব্বু পারিবারিক বিবাহ দিতে চায়, কিন্তু রুহানিকা নাকচ করে দেয়। সে তো রিফাতকে ভালোবাসে। ওই দিন ক্যাফেতে এসে রিফাতের অপেক্ষা করছিল, তখন শাহনাজ কোথা থেকে এসে চিপকে যায়। মানবতার খাতিরে বসতে দিলেও পরে পিক তোলার জন্য জোর করে। তখন হয়তো রিফাত দেখেছিল, কিন্তু যদি আর 2 মিনিট লেট করে যেত তাহলে শাহনাজের গালে যে দুটা থাপ্পড় মেরেছিল কষিয়ে, তা দেখতে পেত। এগুলো ভেবে দীর্ঘশ্বাস ফেলে রুহানিকা। তিলোত্তমা তাদের মাঝে দৌড়ে আসে। ওই দেখো না, ভাইয়া আমাকে আইসক্রিম এনে দিয়েছে, ইয়াহু। নিলয় আর রুহানিকা হেসে দেয়। তখনই রিফাত আসে। রিফাত আসতেই থমকে যায়, কারণ তার লাল পরি মুখটা শুকনো হয়ে আছে, চোখের নিচে কালো দাগ পড়ে গিয়েছে। রিফাতের নিজের মাঝে অস্থিরতা ভর করে। নিলয় তিলোত্তমার হাত ধরে বুঝিয়ে শুনিয়ে জায়গা ত্যাগ করে। রিফাত একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে বলে, কেমন আছো লালপরি? যেমন তো রেখে গিয়েছিলাম। রিফাত আবারও একটা দীর্ঘশ্বাস ফেলে রুহানিকে কিছু বলতে না দিয়ে তাকে ঝাপটে ধরে। প্রথম রুহানিকা সরিয়ে নেওয়ার চেষ্টা করলো, পরে আবার নিচ থেকে রিফাতকে ঝাপটে ধরে। ওই দেখো ভাইয়া, আর আপনি কিভাবে ধরছে, আমিও তোমাকে জড়িয়ে ধরবো। নিলয় তিলোত্তমার হাত অনুসরণ করে তাকিয়ে দেখে রিফাত আর রুহানিকাকে। কথা ছাড়াও সেও তিলোত্তমাকে ঝাপটে ধরে। তার 1 বছরের হাহাকার করা বুকে স্থান দেয়। তিলোত্তমা যেন একটা শান্তির জায়গা খুঁজে পেল। কি অদ্ভুত ভালোবাসা! প্রিয় মানুষটার কথা পর্যন্ত মনে নেই, সেখানে প্রিয় মানুষটার বুকই বারবার প্রেমিকার জায়গা হচ্ছে। কিলার হাতে বন্দুক নিয়ে একটা লোককে পর করে 3টা গুলি লোকটার বুকে প্রবেশ করায় আর চিল্লিয়ে বলে, তোদের দিয়ে কখনো আমার কোনো কাজ হয়নি। তোদের রেখেছি শুধু পোষা কুত্তার ন্যায়। এতদিন ছিলাম না, মনে করেছি সব কিছু ঠিক থাকবে, কিন্তু তার হলো কই? আমার ভালোবাসাটাকেই তোরা আটকে রাখতে পারিসনি। কিলারের কথায় অর্কসহ সবাই চুপ করে দাঁড়িয়ে থাকে। কিলারের উপর কারো কথা বলার সাহস নেই। তাদের কিলার যেমন হিংস্র, তেমন রক্তচোষা হায় না। যখন তাজা রক্তের গন্ধ নিতে মন চায়, তখন কাউকে মেরে তার রক্ত সারা শরীরে মেখে হো হো করে হাসতে থাকে। আজকে সকালে কিলার ছাড়া পেয়েছে। ছাড়া পাওয়ার সাথে সাথে মন্ত্রীর ছেলে অর্কের গেস্ট হাউসে আসে। তার নীলার কাছে ছুটে আসে। এসে যখন সব কিছু শুনতে পায়, তখনের কাহিনী তো জানেন। তানভীর 2তলা একটা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। একজনকে দেখার তীব্র ইচ্ছে মনে, তাকে দেখার স্বাদ মনে রয়েই যায়। তানভীরের অপেক্ষার প্রহর শেষ করে একটা রমণী বের হলো। তানভীর তাকে দেখে সারাক্ষণের ক্লান্তির বহিঃপ্রকাশ ঘটিয়ে মুচকি একটা হাসি উপহার দেয়। রমণীটিও এসে তাকে জড়িয়ে ধরে। তোমাকে কতবার বলেছি আমার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকার দরকার নেই, তবু তোমার পাগলামি গেল না। তুমি এমন কেন? আমার মতো মেয়ে কি তোমার এত ভালোবাসার যোগ্য বলো? ভালোবাসি তোমায়, তোমার জন্য তো হাসতে হাসতে জীবন দিতেও রাজি। জানোই তো, প্রিয় মানুষটার হাতের বিষও অমৃতের মতো লাগে। তানভীরের এমন কথায় অবন্তীর চোখে পানি চলে আসে। অবন্তী খুবই ভাগ্যবান মেয়ে, তানভীরের মতো একজনকে ভালোবেসেছে। আমার জন্য পরিবার ছেড়ে বিড়িতে একা একা রয়ে গেলে সত্যি আমি ভাগ্যবান নারী। তোমার মতো একজনকে জীবনে পেয়েছি। তোমার ফ্যামিলির সাথে তুমি ভালো ভালো জায়গায় থাকতে পারতে, কিন্তু তাদের ছেড়ে তুমি আমাদের এখানে রয়ে গেলে।
তানভি, আই লাভ ইউ। বিনিময়ে তানভীর একটা মুচকি হাসি উপহার দিয়ে অবন্তীকে বুকে টেনে নেয়। আসলে কিছু কিছু ভালোবাসা সত্যি সুন্দর, যা বর্তমান যুগের ভালোবাসার মাঝে অন্যতম। কোথায় গিয়েছিলে? মহসিন খানের কথাটা রুহানিকার কর্ণপাত হতে সিঁড়িতে ওঠা পাটা থেমে যায়। মুখ ঘুরিয়ে সোজা সাপটা উত্তর দেয়। রিফাতের সাথে দেখা করতে। কত বড় বেয়াদব মেয়ে, আবার বাবার সামনে এগুলো কথা বলছি, লজ্জা করে না? না, লজ্জা করার কি আছে? আমি ভালোবাসি রিফাতকে, আর একটা সময় তোমার কাছেই তো পাত্র ছিল। তোমার বিয়ে শাহজাহানের সাথেই ঠিক করেছি, আর তার সাথেই হবে, বুঝতে পারছো? সরি বাবা, তোমার এই কথাটা রাখতে পারলাম না। আমি শাহনাজের মতো একজন লম্পটকে বিয়ে করতে পারবো না। তার কাছে মেয়েদের সম্মান না, তার কাছে মেয়েদের লালসা বেশি। রুহানিকা কথাগুলো বলে সিঁড়ি বেয়ে উপরে নিজের রুমে চলে যায়। হাসতে পেরেছে যে বাবার মুখের উপর কেউ কথা বলার সাহস পায় না, আর সে রিফাতের জন্য সেই বাবার সাথেও তর্ক করেছে। আসলে ভালোবাসা সব পারে। সত্যিকারের ভালোবাসা হলে শত শত বাধা আসলেও ভালোবাসা থমকে যায় না, বরং ভালোবাসার সৌন্দর্য সর্বত্র ছড়িয়ে পড়ে। আজ চৌধুরী বাড়িতে যেমন খুশি তেমন কষ্টের দিন। তাদের বংশের একমাত্র মেয়ে লক্ষ্মীর বিয়ে। আজকে নিলয় রুহানিকাদের বাড়িতে গিয়ে মহসিন খানের সাথে আলোচনা করেন। সাইনাসের সাথে বিয়েটা ক্যান্সেল করে দিয়েছেন তিনি, আর রুহানিকাকে নিলয় তার সাথে করেই নিয়ে এসেছে, তাও আবার তিলোত্তমার বায়নায়। চৌধুরী ম্যানশনে খুশির রং বয়ে যাচ্ছে। ভালোবাসা কোনো রং খোঁজে না, ভালোবাসা খুঁজে সত্যিকারের বন্ধন। আমার ভালোবাসাটা তোমার প্রতি পবিত্র ছিল, তাই তো আমি মধ্যবিত্ত হওয়ার পরও তোমার ফ্যামিলি আমাকে সাদরে গ্রহণ করেছে। আমি একজন ভাগ্যবান যুবক যে তোমার মতন একজন রমণীকে পেয়েছে। আকাশের কথাগুলো শুনে লক্ষ্মী ঠোঁট চেপে হাসে। আকাশকে গিয়ে জড়িয়ে ধরে, তার বুকে মাথা লুকায় আর বলে, ভালোবাসার পবিত্রতা থাকলেই সত্যিকারের ভালোবাসাগুলো জয়ী হয় না। আমি তোমাকে কখনো পেতাম না যদি আমার দুইটা প্রাণ না থাকতো। আমার পার্সোনাল যাবতীয় কথা আমি নিলয় আর রিফাতকে বলি, যদিও তারা আমার থেকে ছোট, তবুও ছোট থাকতে আমার ভাই দুজন আমাকে আগলে রেখেছে। তোমার বিষয়টা তাদের বললে তারা আজ বিয়ে পর্যন্ত নিয়ে আসে। তার থেকে বড় কথা, যা তোমার অজানা, তোমার যে বড় পোস্টের চাকরিটা হয়েছে ওটাও নিলয় স্বয়ং দিয়েছে, আর আমাকে বলেছে এটা যেন কেউ না জানে। লক্ষ্মীর কথায় আকাশের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে, কারণ অনেক ভালোবাসা কাছের মানুষের জন্য নষ্ট হয়ে যায়, আবার অনেক ভালোবাসা কাছের কিছু মানুষের জন্য জোড়া লেগে যায়। আজ তার সাক্ষী সে নিজেই। আজকে তাদের ভালোবাসার পূর্ণতা পেল। হাঁপাতে হাঁপাতে রুবেল দৌড়ে অর্কের গেস্ট হাউসে ঢুকে। অর্ক আর কিলার বসেছিল গভীর চিন্তায়। রুবেলকে এভাবে দৌড়ে আসতে দেখে দুজনে দাঁড়িয়ে যায়। অর্ক গম্ভীর মুখ করে বলে, কি হয়েছে, এভাবে দৌড়ে আসলি কেন? বস, তাজা খবর আছে। নীলাকে আজকে একটা ক্যাফেতে দেখেছি, একটা ছেলেকে জড়িয়ে ধরেছিল। আমি তো বিশ্বাস করতে পারিনি, কাছ থেকে গিয়ে চিনতে পারি। ও হ্যাঁ, পিকচার তুলে নিয়ে এসেছি। কথাটা বলে ফোন থেকে পিকচারটা বের করে অর্কের হাতে দেয়। অর্ক দেখে বুঝতে পারেনি। অর্কের হাত থেকে কিলার ফোনটা নিজের হাতে নেয়। পিকচারটার দিকে তাকিয়ে 2 কদম পিছনে চলে যায়। মুখ দিয়ে অস্পষ্ট সুরে ভেসে আসে, রাজা ভাই। কিলারের মুখের বিদঘুটে অবস্থা দেখে সেখানের সকলেই ভয় পেয়ে যায়, কারণ কিলারকে তারা কখনো এমন অবস্থায় দেখেনি। কপাল বেয়ে টপ টপ করে ঘামগুলো ঝুমিনে গড়িয়ে পড়ছে, চোখগুলোতে ভয়ের আভা স্পষ্ট। অর্ক কিলারের দিকে তাকিয়ে আছে এক ধ্যানে। এই ছবির ছেলেটাই বা কে, যাকে দেখে নাম্বার 1 সিরিয়াল কিলার পর্যন্ত ভয় আতঙ্কে আছে? কিলার আস্তে আস্তে সোফায় বসে, অর্ক সাথে বসে। আস্তে আস্তে কিলারকে ডাকে, সেদিকে কিলারের কোনো খেয়ালই নেই। কয়েকবার ডাক দেওয়ার পর, বস কি হয়েছে? আর এই ছবির ছেলেটাই বা কে, যাকে দেখে স্বয়ং আপনিও ভয় পাচ্ছেন? অর্ক ফট করে ভয় কথাটা বলে নিজেই নিজের মুখ চেপে ধরে। কি বা করবে, সত্য কথা মুখ ফসকে বেরিয়ে যায়। আমি আর ভয়? জঙ্গলে রাজত্ব করতে হলে আগে জঙ্গল সম্পর্কে ধারণা রাখতে হয়, না হলে শিয়াল কুকুরের দল মেরেই ছিঁড়ে খুঁড়ে খাবে। রইল আমি কেন ছবি দেখে ভয় পেয়েছি? কারণ আমি
তাকে নিজের হাতে ট্রিগারে চেপে পর পর 6টা গুলি তার বুকে প্রবেশ করিয়েছি, তাও কিভাবে বেঁচে গেল? কিলারের কথাগুলো যেন সেখানে সকলের জ্ঞানের বাহিরে ছিল। কিলার কি বলতেছে তাদের আয়তনের বাহিরে। সকলের মুখের অবস্থা দেখে কিলার হা হা করে বলে ওঠে, তোদের একটা অন্ধকার জগতের কাহিনী শোনায়। আজ থেকে প্রায় 20 বছর আগে, তখন আমার বয়স 15 হবে। ছোটবেলা থেকে মারামারি করে বেড়াতাম, কারণ আমার জন্ম হয় জেলখানায়। সেখানের ওয়ার্ড বয়দের কাছ থেকে শুনেছি আমার মা আমার বাবাকে মেরে আমাকে পেটে নিয়ে জেলে যান। যখন আমার বয়স পরিপূর্ণ হয় তখন আমার মাকে ফাঁসি দেওয়া হয়। সেখান থেকেই আমার অন্ধকার দুনিয়ার শুরু। জেল থেকে বের হয়ে চুরি থেকে নিয়ে মারামারি, খুন সব করতাম। এভাবেই পরিচিত হতে থাকি। আস্তে আস্তে আমার রাজ মাহমুদ নাম থেকে কিলার নামে পরিচিত পায়। সিরিয়াল কিলার ছিলাম, টাকার জন্য সব করতে পারতাম। এভাবেই আমার রাজত্ব কায়েম হয়ে যায়। আস্তে আস্তে আমি হয়ে উঠি শহরের সব থেকে ধনী মানুষ। একদিন গাড়ি নিয়ে একটা রাস্তা দিয়ে যাচ্ছি, সেখানে আমার বিপক্ষের লোক আক্রমণ করে বসে। আমার লোকেরা কুলিয়ে উঠতে পারছিল না। গাড়িটা বুলেট প্রুফ থাকায় গ্লাসটা ঠিকই ছিল। বারবার এক জায়গায় গুলি করার কারণে কাজটা ভেদ করে আমার শরীরে গুলি আসার উপক্রম। তখনই বাইকে করে একজন আগন্তুক আসে। তার গাড়ির আওয়াজে আমিও তাকাই সেই দিকে। মুখে হেলমেট, কালো জ্যাকেট, হাতে পায়ে কালো মোজা, কালো বাইকের সাথে এক কথায় আগন্তুকটা কোনো হায়নার থেকে কম ছিল না। তার গাড়ির আওয়াজে সবাই তার দিকে তাকায়। সে গাড়িটা আমার গাড়ি বরাবর এনে বন্ধ করে দেয়। তিন পতন নীরবতা খেলে যায়। হাত থেকে .2 ক্যালিবারের পিস্তলটা বের করে নিশানা করে কপাল বরাবর গুলি ছোড়ে। নিমিষেই সবাই মাটিতেই লুটিয়ে পড়ে। রাজার রাজ্যে রাজত্ব করতে হলে রাজা সম্পর্কে ধারণা রাখা দরকার। আমি সেই সিংহ যে নিজের হিংস্রতা দেখিয়ে তার রাজত্বের কেন্দ্রস্থল স্থাপন করতে পারি। কথাটা বলে আগন্তুকটা চলে যায়। আমি হাবলা হয়ে বসে থাকি। এভাবেই বেশ কিছুদিন যাবার পর আগন্তুকের তথ্য বের করে জানতে পারি তার নাম রাজা। মাফিয়া জগতে নতুন হলেও নিজের সাহস আর বুদ্ধি শক্তি দিয়ে কাবু করে রেখেছে সব কিছুই। তার মাথা যেমন ফাস্ট কাজ করে, ঠিক তেমন তার হাত কাজ করে। সেদিন থেকে আমি টার্গেট করি এই ছেলেকে দিয়েই আমি আমার কাজ হাসিল করাবো। আমার লোক দিয়ে খবর পাঠাই ছেলেটাকে নিয়ে আসতে। কিলার ছেলেটা আসতেছে। ছেলেটা কোনো কথা ছাড়াই সোফার পাশে এসে আমার সোজা বরাবর পায়ের উপর পা তুলে বসে পড়ে। আমার লোকসহ আমি হতভম্ব, কারণ আমার সাথে কথা বলতে গেলেও এমপি মন্ত্রীদের পর্যন্ত ঘাম বেরিয়ে পড়তো। আর এই ছেলে কিনা তা আমাকে ডাকার কারণ? আমি আসতে চাইনি, তবুও চিন্তা করে দেখলাম এত বড় মানুষ আমাকে খোঁজে, না গেলে অসম্মান। আর আপনি তো মস্ত বড় মাফিয়া। তোমাকে ডাকার কারণ আছে। 1, তুমি আমার প্রাণ বাঁচিয়েছ। 2, তোমার মাঝে আমি এমন একজনকে দেখতে পাচ্ছি যে মাফিয়া জগৎ রাজত্ব করতে সক্ষম। আর 3, তোমার ট্যালেন্ট, তোমার ব্রেন, তোমার হাত, সব কিছুতে তুমি ফার্স্ট। কাজের কথা বলুন। তোমাকে আমি আমার দলে আনতে চাই। তুমি আমার হয়ে কাজ করবে। আমি তোমাকে পাওয়ার, টাকা সব দেব। রাজি থাকলে বলো। সব যদি আমাকে দিয়ে দেন তাহলে আপনি কি নিবেন? আমি রাজকে থামিয়ে দিয়ে রাজা বলে, আমাকে আপনার সব দিতে হবে না, তবে আমাকে আপনার পার্টনারশিপ দিলে আমি আপনার সাথে থাকবো। অন্যথায় না। রাজা কারো অর্ডারে কাজ করে না, নিজেই অর্ডার দেয়। কথাটা বলে রাজা পিছনে ফিরতেই আমি রাজি। কাল থেকে চলে আসবে, কেমন? রাজের কথাগুলো কর্ণপাত হতেই রাজা সোজা ঘুরে রাজের বেঞ্চের উপর রাখা সিগারেট নিয়ে মুখে পুড়ে দেয়। উপরের দিকে তাকিয়ে লম্বা ধোয়া ছাড়ে। রাজ হতভম্ব হয়ে যায়। এই একটা ছেলেকে সে দেখলো, তার সাথে এভাবে ব্যবহার করতে। রাজা চলে যায়। রাজ মনে মনে চিন্তা করে, খাল কেটে কুমির আনলাম না তো। যাক, যদি রাজা বেশি উড়ে তখন না হয় আমার কার্য সাধ্য করে উড়িয়ে দিব। এভাবে অনেক দিন চলে যায়। রাজা হয়ে ওঠে রাজা ভাই। বাংলাদেশ থেকে শুরু করে বেশ কিছু রাষ্ট্রে আমাদের নামের গুণ রঞ্জন হতে থাকে। সিটে প্রথম আমাদের মাল আত্মসাৎ করা হয়েছে, প্রায় 400 কোটির মাল। বুঝতে পারছি না রাজা কোথায়।
রাজাকে ডাক, ওকে ছাড়া ওই মাল আনা সম্ভব না, তোদের শুধু পুষে রেখেছি। পিপিলিকার ডানা গজায় মরিবার তরে, কার এমন ডানা গজিয়েছে আমাদের মালের দিকে নজর দিবে? এই তো আমার সিংহ। রাজের কথা শুনে রাজা মুচকি একটা হাসি দেয়। রাজের সামনে পাতা চেয়ারটায় আরাম করে বসে। রাজের সাথে থাকা কয়েকজন মাথা নিচু করে রয়েছে। এখন বলেন, কে আমাদের মাল কবজা করেছে? কলকাতায় যে আমাদের ডিলটা হতো বড় অ্যামাউন্টের, ওইটাতে সমস্যা হয়েছে। নতুন একজন কমিশনার এসেছে, খুবই চতুর। সে আসার একদিন পরে এই কাজটা করে বসে। তাকে টাকার অফার করেছি, কিন্তু যাদের পাঠিয়েছি তাদেরকে জেলে পুরে দিয়েছে। এখন তুই বল কি করতে পারি? শালাকে মেরে দিলেই তো কাহিনী শেষ। এখানে আর কি আছে? আগাছা রাখলে তা বড় বৃক্ষে পরিণত হয়। না থাকবে আগাছা, না থাকবে সমস্যা। আরে তাহলে কবেই করে নিতাম, কিন্তু মাল সম্পর্কে একমাত্র কমিশনার ছাড়া কেউ জানে না। রাজা একটা কাজ কর ভাই, রিকোয়েস্ট মনে কর। রাজা রাজের দিকে চোখ পাকিয়ে তাকায়, পরক্ষণে হো হো করে হেসে বলে, টাকা দিবেন সব করতে রাজি। টাকা ছাড়া কিছুই বোঝে না। আচ্ছা ঠিক আছে, কাজটা হলো কলকাতায় তিলোত্তমা শহরে কমিশনারের মেয়ে পড়াশোনা করে। ওই মেয়েটাকে মহড়া বানিয়ে আমাদের মালগুলো আনতে হবে, মানে মেয়েটাকে পটিয়ে তোকে আনতে হবে। আর এই কাজটা তুই ছাড়া কেউ করতে পারবে বলে আমার মনে হয় না। তুই যেমন কাজের দ্বারা মানুষকে প্রবল করতে পারিস, তেমন কথার দ্বারা। রাজের কথায় রাজা বিষম খায়, কারণ মাফিয়াগিরি থেকে একেবারে মেয়ে পটানো। রাজা চোখ পাকিয়ে রাজের দিকে তাকায়। রাজ আর চোখে অন্যদিকে তাকিয়ে আছে, জানে এখন হয়তো রাজা রাগ দেখাবে, কিন্তু হলো উল্টো। রাজা হিহি করে হেসে বলে, ধন্যবাদ গুরুদেব, আমাকে একটা প্রেম করার সুযোগ করে দেওয়ার জন্য। আপনার কাছে কৃতজ্ঞতা স্বীকার করিলাম। সকলেই হো হো করে হেসে দেয়। রাজা চলে যায় তিলোত্তমা শহরে। সেখানে গিয়ে নিজেকে পুরোপুরি চেঞ্জ করে ফেলে। মুখের মাঝে চাপদাড়ি, চুল, জামা কাপড় সব কিছুতে চেঞ্জ নিয়ে আসে। রাজা যখন নিজেকে পরিপাটি করে বের হয়, তখন তার লোকেরাই তাকে চিনতে পারেনি। একেবারে চকলেট বয় হয়ে বের হয়। রাজের থেকে ঠিকানা নিয়ে ভার্সিটির প্রিন্সিপালের সঙ্গে যোগাযোগ করে, সব কিছু কনফার্ম করে নেয়। আজকে ভার্সিটি, কাঁধে ব্যাগ, চোখে মোটা ফ্রেমের চশমা, একেবারে মোটাও না, চুলগুলো স্পাইক করা, নিচের দিকে তাকিয়ে হেঁটে ভার্সিটির গেট দিয়ে প্রবেশ করে। তখনই বাদে বিপত্তি। নিচের দিকে তাকিয়ে হাঁটার কারণে সামনে একজনের সাথে ধাক্কা লেগে ওই মানুষটাকে নিয়ে পড়ে যায় মাটিতে। খেয়াল আসতেই তাড়াহুড়ো করে উঠে চলে যেতে নিলেই, এই যে মিস্টার, কোথায় যাওয়া হচ্ছে? এইদিকে তাকান। রাজা আস্তে করে মেয়েটার দিকে তাকিয়ে হাঁ হয়ে যায়, কারণ মেয়েটার দিকে তাকিয়ে রাজার দুনিয়াদারি মেয়েটার কাছে চলে যায়। এতটা মায়াবী মানুষ কিভাবে হতে পারে তা রাজার জানা ছিল না। চোখগুলোতে কাজল রেখা, সাথে চিকন একটা চশমা, মুখের মাঝে অসহ্র মায়া, না সাথে নাকের ডগায় কিউট একটা তিল। এক কথায় মেয়েটার দিকে যেই তাকাবে সেই প্রেমে পড়তে বাধ্য। এই যে মিস্টার, চোখ কি কপালে রেখে আসেন? কথা বলে না কেন? আপনি কি বোবা? এই মিস, আমি বোবা না, আমি কথা বলতেছি। তা তো দেখতেই পাচ্ছি। সকাল সকাল মুডটাই নষ্ট করে দিল, যত সব আসাইরা। কথা বলে মেয়েটি চলে যায়। রাজা মেয়েটার দিকে তাকিয়ে রহস্যময় একটা হাসি দেয়। সেও চলে যায় প্রিন্সিপালের রুম খুঁজতে। মে আই কামিং স্যার? প্রিন্সিপাল মাথাটা উপরে তুলে তাকিয়ে সরাসরি দাঁড়িয়ে যায়। চেয়ার ছেড়ে গিয়ে রাজাকে বসতে বলে। রাজা প্রিন্সিপালের ব্যবহার মনে মনে হাসে। আসলে দুনিয়াটা কি অদ্ভুত। নিজের কাছে টাকা আর পাওয়ারটা থাকলেই সব কিছুই নিজের হয়ে যায়। পাঁচাটা কুকুরের অভাব পড়ে না। তা রাজা ভাই, সব কিছু কমপ্লিট, আপনি কোনো চিন্তা করবেন না। আমার পরিচয় যেন কোনো কাক পাখিও না জানে, মনে থাকে যেন আমি আমার মতো কাজ শেষ করে চলে যাব। বুঝতে পারছেন? প্রিন্সিপালের এর মাথা নাড়ায়। রাজা চলে যেতেই প্রিন্সিপাল কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘামগুলো টিস্যু দিয়ে মুছে সাপ হাঁপ ছেড়ে বাঁচে। এতক্ষণ যেন মৃত্যুপুরী কোনো ফেরেস্তা তার সামনে বসেছিল। রাজাকে পিয়ন ক্লাসরুমে দিয়ে আসে। রাজা ক্লাসে প্রবেশ করতেই আবার থমকে যায়, কারণ যে মেয়েটার সাথে ধাক্কা লেগে পড়ে গিয়েছিল সেই মেয়েটাই প্রথম বেঞ্চটাতে বসে আছে। মেয়েটাও রাজাকে দেখে চোখ পাকিয়ে তাকায়।
রাজা মাথা ঘুরিয়ে দেখে লাস্ট বেঞ্চ ফাঁকা পড়ে আছে। সেখানে গিয়ে বসে। সব মেয়েরা যেন গিলে খাবে, কারণ রাজা এতটাই ক্ষেত হয়ে আসেনি। শুধু একটুখানি চশমাটাই যা, তবুও হিরোর থেকে কম না। একটু পর ক্লাসরুমে স্যার আসে। লাস্ট বেঞ্চে রাজাকে দেখে বলে, এই ছেলে দাঁড়াও, তুমি কি নতুন নাকি? রাজা বুঝতে পেরেছে তাকেই কথাটা বলেছে, তাই দেরি না করে উঠে ফটাফট উত্তর দেয়, জি স্যার, আমি নতুন। তা তোমার নাম ঠিকানা বলো আমাদের সবাইকে। আমি রাজা, বাড়ি বাংলাদেশে। এখানে ট্রান্সফার হয়ে এসেছি কিছু প্রবলেমের কারণে। বাহ, বাংলাদেশের একজনকে পাওয়া গেছে। আচ্ছা, সবাই রাজার সাথে পরিচয় হও, সকলেই পরিচয় দাও। স্যারের কথা সকলেই সামনের বেঞ্চ থেকে পরিচয় দিতে লাগলো। একজন একজন সবাই পরিচয় দিলেও সবশেষে যার সাথে ধাক্কা লেগেছিল তার কাছে গিয়েছে। আমি আরশিয়া, বাবা এখানকার কমিশনার। আরশিয়ার পরিচয় পেয়ে রাজা মনে মনে হাসে। এভাবেই ক্লাস শেষ হয়। ক্লাস শেষে ক্যাম্পাস থেকে বের হতেই একজন ছেলে এসে রাজার সামনে দাঁড়ায়। চল, তোকে আমাদের ভাই ডাকতেছে। ছেলেটার কথায় রাজা কিছুই বোঝেনি, তবুও ছেলেটার সাথে হাঁটা ধরলো। নতুন এসে এখনই কোনো ঝামেলা করতে চায় না, কারণ তার লক্ষ্য উদ্দেশ্য আলাদা। একটু হাঁটার পর ছেলেটা একটা দলের কাছে নিয়ে যায়। সেখানে আরও 10 থেকে 12 জন ছেলে মেয়ে বসে হাসাহাসি করছিল। ভাই, নিয়ে এসেছি। ছেলেটার কথায় একজন উঠে আমার কাছে আসে। বুঝতে বাকি নেই এটাই তাদের ভাই। আমার কাছে এসে আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলো। আমিও তার ন্যায় করছি, করার কিছুই নেই। একটু পর ছেলেটা রাগি লুকে আমার দিকে তাকালো। আমি চুপ করে মাটির দিকে তাকিয়ে আছি। অনেক ছেলেটা কত কিউট, একে আমাকে দিয়ে দাও না, আমার পছন্দ হয়েছে। ওই হ্যান্ডসাম, मैं तो मर गया तुम्हारी फेस देखकर। মিমের এমন ঢঙ্গি কথা শুনে সবাই হু হু করে হেসে দেয়। মিম সকলের দিকে রাগী লোকে তাকায়। আচ্ছা মিম, তোকে দিয়ে দিব, তবে আমার হিসাব করে নেই। তুই আরশিয়াকে ধাক্কা দিয়ে ফেলে দিলি কেন? আরশিয়ার দিকে তাকালে আমি তার চোখ তুলে নেই, আর তুই তাকে ধাক্কা দিয়ে ফেলে দিলি। আজকে তোর উপর দিয়ে কি যাবে কল্পনার বাহিরে। অনেকের কথায় রাজা চুপ করে দাঁড়িয়ে থাকে। অনেক একজনকে বলল হকস্টিক আনতে। তার সাথে যারা আছে মজা নিতে ব্যস্ত। তাদের কাছে যেন এটা প্রতিদিনের, তাই তারা তাদের মতো করে যাচ্ছে। হকস্টিক আনার পর অনেক হকস্টিকটা নিয়ে রাজার বাম পায়ে সজোরে বাড়ি মারে। রাজা আহ করে ওঠে, তবে নড়েনি। সকলেই অবাক, এত জোরে বাড়ি মারার পরও এক চুল নড়েনি। অনেক যেন হতভম্ব, আবার বাড়ি দেয়। এবার রাজা হাঁটু ভাঁজ করে বসে যায়। নেহা দৌড়ে আরশিয়ার কাছে ছুটে আসে। আরশিয়া, ক্যাম্পাসে বিশ্রী কাহিনী হয়ে গেছে। আজকে যে ছেলেটা আসছে তাকে অনেকরা বেধরমভাবে হকি স্টিক দিয়ে পেটাচ্ছে। আজকে নাকি তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। নেহার কথা শুনে আরশিয়ার বুঝতে বাকি নেই কাহিনী কি। সে তাড়াতাড়ি ক্যাম্পাসের মাঠে যায়। গিয়ে দেখে ছেলেটাকে মেরে প্রায় আধমরা করে ফেলেছে। তোরা মানুষ নাকি অমানুষ? ছেলেটা আমায় ধাক্কা দেয়নি, আমি বেখালি হয়ে হাঁটায় ছেলেটার সাথে ধাক্কা লেগে পড়েছে। আর তোরা মানুষ হয়ে অমানুষের পরিচয় দিলি। এই নেহা, ধর ছেলেটাকে হাসপাতালে নিতে হবে। নেহা দৌড়ে এসে আরশিয়ার সাথে ছেলেটাকে টেনে তুলে মাটি থেকে। অনেক আর তার সাঙ্গুপাঙ্গুরা ওভাবেই দাঁড়িয়ে থাকে। এদিকে আরশিয়া রাজাকে নিয়ে হাসপাতালে যায়। অনেক আরশিয়াকে ভালোবাসে, এটা পুরো ভার্সিটির সবাই জানে। আরশিয়া পাত্তা দেয় না। অনেক এখানকার মন্ত্রীর ছেলে, তাই কেউ তার কথার উপর দিয়ে কিছু বলার সাহস পায় না। কথাই আছে, পাওয়ার আর মানি যার কাছে থাকবে তার কাহিনী আকাশ চুম্বন। আরশিয়া কোনো ছেলেদের সাথে কথা বলেও অনেক ওই ছেলের কাহিনী তামাম করে দেয়। তাই আরশিয়ার সাথে কোনো ছেলে কথা বলে না। আরশিয়ার নিজেরও করার কিছু নেই। তার আব্বুকে বললে ভার্সিটি চেঞ্জ করে দিবে, তাই এগুলোর বিষয়ে আব্বুকেও জানায়নি। হাসপাতালের করিডোরে বসে আছে নেহা আর আরশিয়া। তারা যেতে যেতে অনেক রাজার মাথায় হকস্টিক দিয়ে আঘাত করে বসে। একটু পর ডাক্তার বের হয়। পেশেন্টের আত্মীয় কি আপনারা? জি, আমরা তার ফ্রেন্ড। কেন ডাক্তার, কোনো সমস্যা হয়েছে কি? তেমন না, তবে মাথায় আঘাত লেগেছে, প্রচুর ব্লিডিং হয়েছে। ভালো খাবার খালে তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আর আজকে নিয়ে যেতে পারবেন, সব কিছু ব্যবস্থা করা আছে। কথাগুলো বলে ডাক্তার চলে যায়।
আরশিয়া আর নেহা রুমে প্রবেশ করে দেখে রাজা গুটিসুটি মেরে শুয়ে আছে। আরশিয়া দেখ ছেলেটাকে কতটা নিষ্পাপ দেখাচ্ছে। আজকে শুধু শুধু ছেলেটা অনেকদের হাতে মার খেলো। নেহার কথায় আরশিয়ারও খারাপ লাগে, তবু করার কিছু নেই। অনেককে কিছু বলার এই কলকাতার শহরে কারো সাহস নেই। রাজার মুখের দিকে তাকিয়ে আরশিয়া ঘুরে চলে যায়। সামনের সিল্কি চুলগুলো কপাল বেয়ে নাকে বাড়ি খাচ্ছে, গুটিসুটি মেরে শুয়ে আছে, মনে হচ্ছে কোনো বাচ্চা ঘুমিয়ে আছে। আরশিয়ার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে, তা বেশ লক্ষ্য করেছে নেহা। কি রে দোস্ত, তুই আবার প্রেমে পড়িস না? তাহলে আবার তোর অনেক মেয়েরে এভাবে শুয়ে রাখবে। নেহার কথাগুলো আরশিয়া চোখ ঘুরিয়ে তাকায় নেহার দিকে। নেহা 32 পাটি দাঁত বের করে হি হি করে। আচ্ছা, ডাক্তারের সাথে কথা বলে আজ না হয় আমরা চলে যাই, কালকে আবার এসে দেখে যাব, কেমন? তা কথাটা মন্দ না, বাড়ি থেকে চিন্তা করবে। চল, অনেকক্ষণ হয়ে গিয়েছে। তারা দুজন ঘর থেকে বের হতেই এক চোখ তাদের দিকে ঘুরে তাকায় আর মনে মনে হাসি দিয়ে বলে, এসেছিলাম এই ধুলো মিশ্রিত শহরে তোমাকে মোহরা বানিয়ে কার্য হাসিল করতে, কিন্তু আমি বিধ্বস্ত হয়ে গিয়েছি তোমাতে। তুমি আমার হয়েই থাকতে হবে। তেও আমার মনের বিষাক্ততাকে দূর করে তোমার জন্য জায়গা করে নিয়েছে মন। আমি যে তোমাতে নেশাক্ত হয়ে পড়েছি। না কাটুক এই নেশা, লেগে থাকুক যুগ যুগান্তর, আমার ভালোবাসায় তোমাকে পড়তেই হবে। আরশি, কি তোমার চোখের তেজ! আমাকে তোমার চোখ জোড়ায় যে ধ্বংস করে দিয়েছে। তোমার চোখের দিকে তাকিয়ে যুগ যুগান্তর বাড়ি দিয়ে আসতেও আমি রাজি। কথাগুলো মনে মনে আমড়াতে থাকে। এদিকে রাজ গভীর চিন্তায় মগ্ন। তখনই রাজের ফোনে কল আসে। ফোনটা কানের কাছে নিয়েই উচ্চস্বরে হাসতে হাসতে বলে, রাজার রাজ্যে রাজত্ব রাজার থাকে, আর কিলার জগতের রাজত্ব রাজের হাতে। আমি নীরবে আমার কিলার রাজ্য কায়েম করব। বিশ্বে একটা নাম থাকবে, কিলার কিলার কিলার। ওপাশ থেকে ফোনটা কেটে দেয়। আসলে তখন রাজকে গুপ্তচর ফোন দিয়েছিল, কারণ কিলার হচ্ছে বড় খেলোয়াড়। সে রাজাকে এমনিতেই পাঠায়নি। রাজা কি করে না করে তার জন্য লোক রাখা হয়েছে। এত কোটি টাকার মাল, এভাবে রাজার উপর ভরসা করতে পারছে না। সকালে 9টা নেহা আর আরশিয়া হাসপাতালের সামনে ডাক্তারের সাথে তর্ক করছে। আপনার কমন সেন্স নেই? একজন রোগীকে রাতে কিভাবে একা ছেড়ে দিলেন? সব কিছু ব্যবস্থা করে যাওয়ার পরও আপনাদের বলে লাভ কি? আপনারা তো চেনেন টাকা। ম্যাম, আপনার কোথাও ভুল হচ্ছে। রোগী কখন গিয়েছে আমাদের হাসপাতালের কেউই জানে না। আরশি, তাদের সাথে তর্ক করে লাভ নেই, শুধু শুধু নিজের এনার্জি নষ্ট হচ্ছে। ছেলেটা তো আমাদের ক্যাম্পাসেই পাওয়া যাবে, চাপ নিস না বোন। নেহার কথায় আরশিয়া একটু শান্ত হয়। আসলেই তো ছেলেটা ক্যাম্পাসে আসবে, আর ছেলেটার জন্য সে কেন এত তর্ক করছে? নিজের উপর দিয়েই সব যাচ্ছে। নেহা আর আরশিয়া ভার্সিটির উদ্দেশ্যে বের হয়ে যায়। ভাই, আপনার এই অবস্থা কি করেছে? ভাই, আপনার হাত পা মাথায় ব্যান্ডেজ কেন? কার এত বড় সাহস রাজা ভাইয়ের গায়ে হাত তুলে? নামটা বলুন ভাই, কল্লাটা কেটে আপনার সামনে হাজির করব। জুয়েলের কথায় রাজা মুচকি হাসি দেয়। এই কয়েকজন তার অনেক কাছের, অনেক আগ থেকেই তার সঙ্গে কাজ করে আসছে। রাজার জন্য তার জীবন দিতেও দুবার চিন্তা করে না। যদিও রাজা নিজ থেকে তাদের পরিবারের ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে। জুয়েলের মাথায় হাত বুলিয়ে রাজা বলে, তোর কি মনে হয় আমাকে মারার এই শহরে কারো সাহস হবে? আমি নিজ থেকে চেয়েছি, বিদায় হয়েছে। অনেক সময় গুটি ঠিক রাখতে নিজের অনেক গুটি অপর পাশের জনের কাছে উন্মোচন করতে হয়। ধরে নে তাই করেছি। কথাগুলো বলে রাজা নিজের রুমে চলে যায়। আরশিয়া আর নেহা রাজাকে অনেক খুঁজেও ক্যাম্পাসে পায় না। তাদের মনে হয় হয়তো ছেলেটা চলে গিয়েছে। তবু আরশিয়ার চোখে শুধু রাজার ঘুমন্ত মুখটা ভেসে ওঠে। কত সুন্দর করে গুটিসুটি মেরেই ঘুমিয়েছিল। নেহার ডাকে ধ্যান ভাঙে আরশিয়ার। আরশিয়া, তুই মনে হয় ছেলেটাকে মিস করছিস। এভাবে চললে হবে? আর চিন্তা বাদ দিয়ে চল, আমরা ক্লাসে যাই। নেহা আর আরশিয়া ক্লাসে চলে যায়। অনেকদের আজ দেখা যায়নি। তারা প্রতিদিন আসে না, আর যদিও আসে তাহলে বিভিন্ন ছেলে মেয়েদের জার্ট দেয়। রাজার সাথে কাহিনীর পর আর আসেনি।
স্যার প্রায় 400 কোটি টাকার মাল আমাদের কাছে। এতগুলো এগুলো কিভাবে হাতে নিব? আমার জীবনে আমি এত টাকা একসাথে দেখিনি। আপনার জন্য সুযোগ হয়েছে। রাশেদের কথায় আকরাম মির্জা হো হো করে হেসে দেয়, কারণ টাকাগুলো সবাই জানে সরকারি কর্মকর্তাদের হাতে চলে গিয়েছে। কিন্তু না, টাকাগুলো এখনো কমিশনার আকরাম মির্জার কাছে। এত টাকা একসাথে দেখলে কার বা সত্যবাদিতা ঠিক থাকে? টাকাগুলো আকরাম মির্জা নিজের কাছে রেখে দেয়, তার সাথে ওসিদেরও কিছু দিয়ে মুখ বন্ধ করে দেয়। আসলে দুনিয়াটাই নিকৃষ্ট। টাকা আর ক্ষমতা যখন যার কাছে থাকে তখন সেই নিজেকে সব থেকে বড় মনে করে। তাই তো মানুষ বলে টাকা ছাড়া দুনিয়া চলে না রে। স্যার টাকাগুলো যে আমাদের কাছে, এগুলো তো সিংহের টাকা, আমাদের পান চলে যাবে না তো? ওসির কথায় আকরাম মির্জা বলে ওঠে, শিকারী যখন জঙ্গলে শিকার করতে আসে তখন নিশ্চয়ই তার সুরক্ষার জন্য কিছু নিয়ে নেয়। আর আমরা তো সরকারি কর্মকর্তা, মনে হয় না কিছু হবে। সকলে জানবে টাকা গভর্নমেন্টের হাতে। একদিন চলে যায়। রাজা এখনো ভার্সিটি যায়নি। শরীরটা দুর্বল থাকায় আজকে রাজা ভার্সিটি যায়। ভার্সিটি গেট দিয়ে প্রবেশ করতেই কারো ডাকে থমকে যায়, কারণ তার নাম নিয়ে ডেকেছে। রাজা মাথা ঘুরিয়ে এদিক সেদিক তাকিয়ে আবার হাঁটা ধরে। তখনই কেউ একজন সামনে এসে দাঁড়ায়। তোমাকে ডাকতেছি, শুনতে পাও না নাকি কানে তুলা দিয়ে আছো? হ্যাঁ, রাজাকে আর কেউ না, আরশিয়া ডেকেছে। আরশিয়া ক্যাম্পাসের ক্যান্টিনে দাঁড়িয়েছিল। সেখান থেকেই রাজাকে দেখতে পায়, দেখেই ডাক দেয়। কি হলো, কথা বলতেছো না কেন? তোমার শরীর কেমন এখন? আগের থেকে বেটার? রাজা কোনো কথা না বলে সাইড কেটে চলে যায়। আরশিয়া হ্যাবলাকান্তের ন্যায় দাঁড়িয়ে থাকে। কি হলো এটা? তাকে অ্যাভয়েড করে চলে গেল। তার সাথে ছেলেরা কথা বলতে দেওয়ানা, আর এই ছেলে অ্যাভয়েড করলো। কি রে দোস্ত, অ্যাভয়েড করলো? না করেই বা কাজ কি? তোর অনেক দেখলে আবার মেরে হাসপাতালে পাঠাবে। বেচারার তো জীবনের মায়া আছে, তাই না? আরশিয়া রাগে কচকচ করতে করতে চলে যায়। ক্লাস শেষ করে রাজা মাথাটা নিচু করে বের হয়, কোনো দিকে তাকাচ্ছে না। হঠাৎ আরশিয়া তার সামনে এসে হাত বাজ করে দাঁড়ায়। রাজা পড়ে যায় বিপাকে। কি করবে? এভাবেই দাঁড়িয়ে থাকে। আচ্ছা, তুমি আমায় এভাবে অ্যাভয়েড করছো কেন? আমার কোনো দোষ ছিল? বরং আমি না থাকলে তুমি আজ এখানে থাকতে না। আমি তোমাকে হাসপাতাল পর্যন্ত নিয়ে গিয়েছি, আর তুমি আমাকে অ্যাভয়েড করছো? আরশিয়ার কথা শুনে রাজা মনে মনে হাসে, কারণ রাজা নিজের স্টাইল খেলতে ভালোবাসে। সে জানতো নারী জাতি এমন আজব প্রাণী, যদি জানে তুমি তাকে ভালোবাসো বা পাত্তা দিচ্ছ, তাহলে দেখবে তোমার সাথে কথা কম বলবে। আর যদি কোনো পুরুষ অ্যাভয়েড করে বা পাত্তা না দেয়, তখন ওই পুরুষের কাছেই বারবার যাবে। কি হলো, কথা বলতেছো না কেন? দেখেন মিস, আপনার সাথে কথা বলে আমার অবস্থা তো দেখলেন। আমি চাই না আপনার সাথে কথা বলে আমি আবার নিজের এই অবস্থা করি। আমি আপনাদের মতো এত বড় লোক নই, সরি। কথাগুলো বলে রাজা চলে যায়। আরশিয়ার মুখটা ফ্যাকাশে হয়ে যায়। নিজে কিছু না করেও আজ অন্যের দোষ নিজের ঘাড়ে নিতে হচ্ছে। শত্রু শত্রু খেলায় যদি মিত্র হয়ে পাশে থাকা যায় তাহলে মন্দ হয় না। তোর দরকার টাকা আর আমার দরকার ক্ষমতা। টাকা যা লাগবে আমি দেব, কিন্তু ক্ষমতা আমার হওয়া চাই। আগন্তুকের কথাগুলো শুনে আকরাম মির্জা হো হো করে হেসে ওঠে। সমাজের কাছে একজন সৎ পুলিশ কমিশনার, কিন্তু রাতের আধারে নিকৃষ্টতর কাজের ওস্তাদ। পাওয়ার আর মানি সব থেকে ইম্পর্টেন্ট। যার কাছে এইগুলা নাই তার কাছে কিছু নাই। কেলারের 400 কোটি টাকা তোর কাছে আছে, আর তুই হয়তো জানিস না কেলারের একটা সিংহ আছে যার দাবানলের সামনে থেকে বড় বড় মাফিয়া কিং হিসু করে দেয়। পিঁপড়ার ঘ্রাণ শক্তি যেমন প্রখর, তেমন শত্রুপক্ষের ঘ্রাণ সম্পর্কে সে সর্বদা তৈরি থাকে। তার কাছে কথা হচ্ছে মারো না হয় মরো, আর সে এই তিলোত্তমা শহরে আগমন করেছে। তাই আমাদের সতর্ক থাকতে হবে। এমনিতেই কেলারের জন্য ভেস্তে যাচ্ছে, সব কিছুতেই ভাগ দিতে হয়। এতক্ষণ আকরাম মির্জা আগন্তুকের কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিলেন, কিন্তু যখন বলল সে আগমন করেছে, তখন মনে কৌতূহল জাগ্রত হলো। ফট করে জিজ্ঞেস করে বসে, স্যার, আপনি কার কথা বলতেছেন?
এক্স্যাক্টলি বলবেন? হ্যাঁ হ্যাঁ, কোথায় আছিস তুই? কিলারের নাম তো শুনেছিস তাই না? হ্যাঁ, কিলারের নাম শুনেছি। বেশ কয়েকটা দেশে কিলারের নাম চলে, সবাই এক নামে চিনে জানে। কিলার নাকি খুবই ভয়ঙ্কর মানুষ, তার কাজে কাউকে বাধা দিতে দেয় না, আর যদি কেউ বাধা হয় তাহলে তার দুনিয়ায় মায়া ত্যাগ করতে হয়। যা ভালো বলেছিস। কেলারের উপর আরেকজন আছে, সেই কেলারকে সব জায়গায় পরিচিতি করিয়েছে, যার নাম শুনলে আঁতকে ওঠে মাফিয়ারা। কেলারের নাম নিলে যারা ভয় পায় না, তারাও ওই মানুষটার নাম নিলে দাঁড়িয়ে যায়। যারা সামনে থেকে দেখেছে তাদের মৃত্যু নিশ্চিত হয়েছে। তার নাম হচ্ছে রাজাভাই। রাজাভাই মানেই সিংহের অপর নাম। রাজাভাই তিলোত্তমা শহরে আগমন করেছে কিলারের 400 কোটি টাকার জন্যে, তাই সাবধানে থাকিস। আরেকটা কথা বলার ছিল। আকরাম মির্জার কথায় আগন্তুক বিরক্তি নিয়ে তাকায়। আসলে সে কাদের পুষ্যের মাঝে মাঝে ভুলে যায়। কথায় আছে, ছাগল দিয়ে হাল চাষ হয় না। এমন হয়ে গেল এদের দিয়ে বা এদের সাথে নিয়ে মাফিয়া জগতে রাজত্ব করা যায় না। কথাটা হলো, বেশ কয়েকদিন ধরে ভার্সিটিতে ড্রাগস দেওয়া হয় না, সেখানকার কিছু স্টুডেন্ট ড্রাগসের জন্য উত্তাপ শুরু করে দিয়েছে। কাল থেকে কি অনেকের মাধ্যম। আকরাম মির্জার কথাটা শেষ হতে না হতেই আগন্তুক বলে। কথাটা বলে আগন্তুক গাড়িতে উঠে শো শো করে চলে যায়। আমার ভালোবাসার মায়ায় তোমাকে পড়তেই হবে আরসি। আমার ভালোবাসাটা ভিন্ন হবে, তবে তোমার জন্য তা পবিত্র। আমার স্টাইলে, আমার ভালোবাসায় তোমাকে বিভোর করবো আরসি। তোমাকে নিয়ে নতুন রাজ্য গঠন করব, যেখানে আমার বসবাস থাকবে। রাজা এগুলো চিন্তা করতেছিল, তখন রাজার ফোনটা বেজে ওঠে। পকেট থেকে ফোন করে দেখলো রাজ কল দিয়েছে। রাজা কল উঠায়। কিরে রাজা, খবর কি? কিছুই তো জানালি না, সেখানে গিয়ে আমাকে ভুলে গেলি? রাজের কথায় রাজা শব্দহীন হাসে আর মনে মনে আওড়াতে থাকে। টাকার পাওয়ার, এটাই গুরুত্বপূর্ণ। টাকার পাওয়ারের জন্য একজন আরেকজনকে নিখুঁতভাবে পরিচালনা করে। রাজার মাইন্ড ফ্রেশ, সহজেই বুঝে যায়। তবুও নিজের কার্য হাসিল করার জন্য তাদের সাথে তাল মিলিয়ে ছুটে চলেছে। কি বলেন ভাই, আপনাকে ভুলে যাবে? আর এই রাজা তার শত্রুপক্ষকেও ভুলে না। সেখানে আপনি রাজার কাছে কি জানেন নিশ্চয়ই। রাজ হাসে। আচ্ছা রাজা শোন, তোর কাছে একজনকে পাঠাচ্ছি তোকে সাহায্য করতে। আজকের মধ্যে চলে যাবে, তোর সাথে সাথে রাখিস। তার দরকার ছিল না, রাজা তার কাজ একাই করতে ভালোবাসে। আমি ঠিক তেমনটাই করে নিতাম। শোন রাজা, কাজ কত দূর, সময় কিন্তু একেবারে নগণ্য। আমাদের হাতে সময় নেই, মালগুলো আটকে আছে, সাথে টাকাগুলো, সব কিছুই সমস্যার মধ্যে। কমিশনারের মেয়েকে যেভাবেই হোক আগে তোর প্রেমে ফাঁসা, পরে মেয়েকে মোহরা বানিয়ে আমাদের কাজ আমরা করে নিব। সময় কম, দেরি করিস না। বাইরের দেশ থেকে চাপ সৃষ্টি করছে। কথাগুলো বলে রাজ ফোনটা কেটে দেয়। রাজা বসে যায় ড্রয়িং রুমের সোফাতে আর মনে মনে আওড়াতে থাকে। সে তো আরশিয়াকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছে। এই কয়েকদিন আরশিয়া রাজার সাথে কথা বলার অনেক চেষ্টা করে, কিন্তু রাজা প্রতিবার নাকচ করে বসে। আস্তে আস্তে আরশিয়া রাজার প্রেমে মত্ত হয়ে যায়। তাদের সব চিন্তা সাইডে ফেলে ভার্সিটির উদ্দেশ্যে বের হয়। ভার্সিটির সামনে আসতেই ক্যাম্পাসের ভেতর মাঠের মধ্যে সকল ছাত্রছাত্রীদের দাঁড়িয়ে থাকতে দেখে। সেও ভুরুকুচকে সেখানে যায়। একটা মধ্যবিত্ত ঘরের মহিলা একটা ছেলের লাশ বুকে জড়িয়ে কান্না করছে আর বলছে, আমার ছেলেটাকে খুন করা হয়েছে। আমার ছেলে নিজে থেকে আত্মহত্যা করেনি। আমার ছেলেটা পড়াশোনা অনেক ভালো ছিল। আমাকে বলতো, আম্মু পড়াশোনা শেষ করে তোমার একটা ভালো পোস্টে চাকরি নিয়ে তোমার সব দুঃখ দূর করে দিব। আর আজ আমার সেই ছেলেটা আমার চোখের সামনে লাশ হয়ে পড়ে আছে। আমার ছেলেটা আত্মহত্যা করেনি। মহিলাটি কথাগুলো বলতে বলতে ডুকরে কেঁদে ওঠে। মহিলাটির কান্নায় অনেক ছাত্রছাত্রীরাও কান্না করে দেয়। আসলেই মধ্যবিত্তদের কান্নাটাই তাদের প্রিয় সঙ্গী। কান্না শুধু মধ্যবিত্তদের জন্য। কোনো কোনো ছেলে মেয়ে মহিলাটির কান্নায় কান্না করছে, আবার কেউ কেউ মুখ ঘুরিয়ে চলে যাচ্ছে। আমারই বা কি করার? কাহিনীটা জানার জন্য সাইডে থাকা একজন ভাইয়াকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে ভাইয়া? কিছুই বুঝতে পারছি না। ছেলেটার মা বলতেছে খুন করা হয়েছে, আর আমরা দেখতেছি আত্মহত্যা করেছে। ভাই তুই এসব বুঝবি না, তবুও তোকে বলি কাউকে বলবি না।
এই ছেলেটা পড়াশোনা বেশ ভালো ছিল, আমার ক্লাসমেট ছিল, পড়াশোনা ছাড়া আর কিছুই বুঝতো না। কিন্তু কিন্তু কি ভাই? কিন্তু এই ভার্সিটিতে ড্রাগস পাচার করা হয়। ওই ছেলেটাকে অনেক বিভিন্নভাবে ড্রাগসে আসক্ত করে দিয়েছে। প্রথম ফ্রিতে দিত, কিন্তু যখন ছেলেটা ড্রাগস নেওয়া শিখে গেল তখন থেকে টাকা ছাড়া ড্রাগস দেয় না। আর সেগুলো ডিপ্রেশনের কারণে হয়তো ছেলেটা আজ লাশে পরিণত হয়েছে। ছেলেটার কথাগুলো শুনে রাজার চোখ দিয়ে আগুনের ফুলকি বের হচ্ছিল। কেউ যদি তখন চোখের দিকে তাকাতো তাহলে দেখতে পেত ইনোসেন্ট ছেলেটার মাঝেও হিংস্রতা কতটুকু। রাজা আর সেদিকে মনোনিবেশ না করে ক্লাসে চলে যায়। আর সেও ক্লাসে ছিল। রাজাকে দেখে সে দাঁড়িয়ে যায়। রাজা কোনো কথা না বলে পিছনের বেঞ্চে গিয়ে বসে। তখনই আরেকটা ছেলে রাজার পাশে এসে বসে। ছেলেটাকে দেখতে এতটাও গরিব, আবার এতটাও বড়লোকও বোঝা যাচ্ছে না। রাজা চোখ পাকিয়ে ছেলেটার দিকে তাকাতেই ছেলেটা একটা চোখ টিপ মারে। রাজা ছেলেটার মুখের দিকে তাকিয়ে মুচকে একটা হাসি টেনে দেয়। আজকে অনেকেরাও ভার্সিটি এসেছে। ছেলেটার রাশটাকে পুলিশ এসে নিয়ে যায়। রাত 2টা ছুঁই ছুঁই, হালকা বৃষ্টি হচ্ছে। চারপাশে পরিবেশটা বেশ শান্ত, সাথে নিস্তব্ধ। কিছু নাচানা পাখি গাছের ফাঁকে দাঁড়িয়ে আছে। বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝিঝি পোকরা ডাকছে জঙ্গলের দিক থেকে। বেশ ভয়ঙ্কর শোনাচ্ছে শব্দগুলো। রাস্তার কুকুরগুলো ঘেউ ঘেউ করছে। যখন ক্লান্ত হয়ে যায় তখন এক বিদ্যুটে শব্দ বের করে। ল্যাম্পপোস্টের আলোয় স্পষ্ট সারা রাস্তা। কোনো লোকজনের আগমন নেই। একটা গাড়ি এসে থামে ছোট্ট একটা ভাঙা বাড়ির সামনে। একজন নেমে আসে গাড়ি থেকে। সিগারেট জ্বালিয়ে মুখে নেয় লোকটা। ডিম লাইটের আলোটা নিভো নিভো। হালকা আলো পড়ছে ঠিক মাঝখানটা বরাবর। একটা চেয়ার রয়েছে ঠিক মাঝখানটায়। অনেকদের মোটা জাতীয় কিছু ধারা বাঁধা হয়েছে। মুখে ভূতের মাস্ক, লম্বা কালো হুডি, টুপি, কালো লম্বা কোট, কালো জিন্স প্যান্ট, সাথে কালো হাই কনভার্স জুতো পরিহিত একজন ঢোকে। একটি সিগারেট জ্বালায় ব্যক্তিটি। ধীর পায়ে হেঁটে চেয়ারটিতে বসে সে। আস্তে আস্তে সিগারেটের ধোঁয়া মুখে পুড়ে নেয়। পাশে থাকা তার লোকগুলো দাঁড়িয়ে থাকে। লোকটা আকাশের দিকে তাকিয়ে ধোঁয়াগুলো বাতাসের সাথে ছাড়ে। রাগে গজগজ করতে করতে অনেক বলে, কুত্তার বাচ্চা, তোদের সাহস হলো কিভাবে আমাকে ধরে আনার? আমি হলাম মন্ত্রীর ছেলে। আজকে তোদের খবর করব। ভালো চাষ তো আমাদের ছেড়ে দিয়ে পায়ে লুটিয়ে পড়, তাহলে মাফ করে দিব। অনেকের কথা আগন্তুকটা শব্দ করে ঘর কাঁপিয়ে হাসে। তার হাসির আওয়াজে পুরো বাড়িতে ধ্বনি সৃষ্টি হচ্ছে। এই যেন স্বয়ং আজরাইলের হাসির আওয়াজ। অনেকের সাথে থাকা ছেলেগুলো প্যান্ট নষ্ট করে দিয়েছে। অনেকও ভয় পাচ্ছে, তবে মুখে মুখে কথা বলছে। আমাকে দেখলে তো তোরা শক খাবি, আর আমার পরিচয় জানলে জায়গায় মলমূত্র ছেড়ে পৃথিবীর মায়া ত্যাগ করবি। আগন্তুকের হাসির আওয়াজে আরো ভয় পাচ্ছে। অনেক কাঁপা কাঁপা গলায় বলে, কে তুই, আর তোকে দেখলে আমাদের কি হবে? অনেকের কথায় আগন্তুক আস্তে আস্তে নিজের মুখে লেগে থাকা মাস্কটা খুলে ফেলে। অনেকের সামনে আগন্তুকের চেহারাটা উন্মোচন হতেই সকলেই শক খায়। কারণ এটা কিভাবে সম্ভব? একজন খ্যাত ছেলে আর তাদের সামনে। আর কিছু চিন্তা করতে পারছে না তারা। অনেক ছোট ছোট চোখ করে তাকায়। আগন্তুক হাসতে থাকে। তুই এমন কিভাবে সম্ভব? তোর পরিচয় বল, আর আমাদের ছেড়ে দে। মোটা অঙ্কের টাকা দিব, তবু আমাদের ছেড়ে দে। কান্না মিশ্রিত কণ্ঠে কথাগুলো বলল অনেক। তোদের আমি ছেড়ে দিতাম, কিন্তু তোরা তার যোগ্য না। ভার্সিটিতে ড্রাগস দিয়ে ছেলেটাকে তার মায়ের কাছ থেকে কেড়ে নিলে তোদের মতো কিড বেঁচে থাকার কোনো দরকার নেই। না হলে তোদের জন্য আরো দ্বিগুণ বিস্তার লাভ করো। আচ্ছা, তোদের মারার আগে ইচ্ছে পূরণ করি। আমি হলাম মাফিয়া ওয়ার্ল্ডের রাজা। রাজা ভাই। রাজার কথাগুলো শুনে অনেকের অবস্থা খারাপ। সে এই মানুষটাকে খ্যাত মনে করে, জার দিয়েছে, মারধর করেছে। এখন তার কি হবে? চিন্তা করিস না, তোকে এত সহজে মারবো না, তোকে তিলে তিলে মারবো। কথাগুলো বলে রাজা .2 ক্যালিভারের পিস্তলটা হাতে নিয়ে অনেকের সাথে যারা ছিল তাদের কপাল বরাবর শুট করে দেয়। সকলেই মাটিতে লুটিয়ে পড়ে। রাজা দুজনকে ইশারা করতে অনেককে নিয়ে দুজনে ধরে। রাজা প্লাস দিয়ে ডান হাতের নখগুলো উপরে দেয়। হাতুড়ি দিয়ে মুখে বাড়ি দিয়ে সামনের দাঁতগুলো ভেঙে দেয়।
হাতের চামড়া তুলে গুঁড়ো মরিচ দিয়ে দেয়। এভাবে বিভিন্ন অংশ শরীর থেকে কেটে দেয়। অনেক মরার মতো চিল্লাচ্ছে তাকে মেরে ফেলতে। রাজা চলে যায়। শহরটা আগের মতোই আছে, তবে শহরে কিছু স্মৃতি পাল্টে গেছে। সবাই আগের জায়গায় আছে, আর আমি এক নিশিতেই আটকে আছি। শহর জুড়ে রক্তের মিছিল নামবে, যার প্রতি কোনায় কোনায় রহস্য লুকায়িত থাকবে। তিলোত্তমা শহরে আগমন ঘটে গিয়েছে। শহর জুড়ে ধুলো মিশ্রিত হয়ে গিয়েছে। দূর অজানায় অচেনা পাখিদের করতালি। কি অপরূপ দৃশ্য! রাজা, গেম স্টার্ট নাও অ্যান্ড মি। কথাগুলো বলে রাস্তার পাশে থাকা ল্যাম্পপোস্টের আলোর সাথে মিলিয়ে যায় আগন্তুক। ভার্সিটির ক্যাম্পাসে পুলিশের চাকচিক্য। অনেক সহ তার ফ্রেন্ডদের মেরে ভার্সিটি ক্যাম্পাসে ফেলে রাখা হয়েছে। প্রত্যেকের মনের মাঝে আতঙ্ক কাজ করছে। সাধারণ কাউকে হত্যা করা হয়নি, এখানকার মন্ত্রীর ছেলেকে হত্যা করা হয়েছে। হত্যাটাও কোনো সাধারণ কারো দ্বারা হয়নি, খুবই জঘন্যতম ভাবে মারা হয়েছে। কমিশনার আকরাম মির্জা সকাল থেকেই ভার্সিটিতে। মন্ত্রী ফাহাদ সাহেব পাগল প্রায়। নিজের ছেলের এই মৃত্যু মেনে নিতে পারছে না। লাশগুলোর সাথে আকরাম মির্জা চিরকুট পায়, সেখানে লেখা, বনে অনেকেই রাজা হতে চায়, কিন্তু রাজা হয় একজন, আর সে হয় সব থেকে হিংস্র। সিংহকে তার রাজত্ব নিয়ে চিন্তা করতে হয় না, কারণ সে যেই বনে যায় সেই বনই তার রাজ্য হয়ে যায়। তার হিংস্রতা এতই প্রখর যে বনের সবচেয়ে হিংস্র প্রাণীটাও তার হিংস্রতার কাছে হার মানে। বনে অনেক হিংস্র প্রাণী তাকে মারতে চায়, কিন্তু পারে না, কারণ সে জানে তার সামনে গেলে মৃত্যু নিশ্চিত। সে আঘাতপ্রাপ্ত হলেও তার কাছে আসে না, কারণ তার হিংস্রতা এতই বেশি যে তার কাছাকাছি যাওয়া যায় না। তা আগেই বলেছি, আমি ওই হিংস্র সিংহ যে বনের রাজা। তিলোত্তমা শহরে রাজ করতে আসেনি, তবে তিলোত্তমা শহরে আমার পদার্পণ ঘটেছে। এই শহর থেকে খারাপই দূর করে বিদ্যুতের তীক্ষ্ণ গতিতে আমিও মিলিয়ে যাব। তার আগে কার লাশ কখন পাবেন জানা নেই। অনেক আগাছা, তার উপরে যারা আছে তাদেরকেও এই হাল করব। চিরকুটটা পরে আকরাম মির্জার কপাল বেয়ে ঘাম বের হয়ে যায়। আকরাম মির্জা আর কিছু ভাবতে পারছে না। লাশগুলোকে নিয়ে যাওয়া হয়। ভার্সিটিটা আজকে পুরোপুরি শান্ত। বেশিরভাগ ছাত্রছাত্রীর মুখে হাসির চাপ, কারণ অনেক সবাইকে আতঙ্কে রাখত। বড় ছোট সবাইকে জার্ক দিত, একেবারে অতিষ্ঠ করে দিয়েছে। আজকে যেন সবাই মুক্ত হাওয়ায় ভেসে বেড়াচ্ছে। ক্যাম্পাসের পূর্ব দিকে কৃষ্ণচূড়া একটা গাছ আছে। রাজা গিয়ে কৃষ্ণচূড়া গাছটার নিচে বসে। পড়ে থাকা কৃষ্ণচূড়া ফুলগুলোর দিকে এক ধ্যানে তাকিয়ে থাকে। মানুষ বড্ড পাষাণ, মানুষ বড্ড পাষাণ। মনে জমিয়ে রাখা সুপ্ত অনুভূতিগুলোকে আটকে রাখতে পারছি না। মনের মাঝে অজস্র জমিয়ে রাখা কথাগুলো গাছ ছাড়া দিয়ে বের হয়ে আসতে চাইছে। জানি না প্রথম দিন থেকে আমার কি হয়ে গিয়েছে। তোমার চোখের ভাঁজে তাকিয়ে আমি হারিয়ে গিয়েছিলাম। জানি না সেই দিন আমার চোখে না বলা কথাগুলো কতটুকুনি তুমি বুঝতে পেরেছ। আমি একটা মেয়ে হয়ে তোমার দুয়ারে এসেছি, ভালোবাসার আবদার নিয়ে তোমার পিছনে মেঘ বালিকা হয়ে ছুটে চলেছি। ভালোবেসে ফেলেছি তোমায়। এই কৃষ্ণচূড়া গাছ ফুল সাক্ষী রেখে তোমাতে আসক্ত হতে চাই। আরশিয়ার কথাগুলো শুনে রাজা নিচ থেকে মাথা তুলে কৃষ্ণচূড়া গাছের ঝরে পড়া ফুলগুলোর দিকে তাকায়। লম্বা একটা শ্বাস নিয়ে বলতে থাকে, ভালোবাসি কথাটা অতি সহজ, কিন্তু ভালোবেসে আঁকড়ে থাকাটাই কঠিন। ভালোবাসি বলতে কোনো ক্ষতি নেই, তবে ভালোবাসি বলে দিন শেষে নিজের মধ্যে আটকে রাখা ক্ষতি। মুখে বললাম ভালোবাসি আর সময় ছেড়ে গেলাম, তা ভালোবাসা হতে পারে না। আমি এমন একজন মানুষ যার মাঝে ভালোবাসি, আমার মাঝে সৃষ্টিকর্তা ভালোবাসা দিয়ে পাঠায়নি। আমি মানুষটা সবার থেকে আলাদা। আমাকে ভালোবেসে ভুল করো না, ভুলে যাও আমি নামক ছায়াটার কথা। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।